আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আমাদের রমজানও প্রায় শেষের দিকে, ঈদ ঘনিয়ে এসছে। আসলে চাকরি থেকে বের হওয়ার পর থেকে ঈদের আগ মুহূর্তে আর কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা নাই। এমনও না যে চাকরি এই কয়দিনে চাইলেই পাওয়া যাবে। ইমামতির চাকরি এত সহজ না। ঈদের আগে চাকরি গেছে, তাও 20 দিন আগে, তখন রমজান 8-9 চলে। আসলে চাকরি পাবো না যে তা না, ঈদের পরে পাবো। সারা জীবন কাটিয়েছি মাদ্রাসাতে, হাফিজি পাশ করেছি। সেখান থেকে কিছু ছাত্রছাত্রী পড়াতাম, কিন্তু এই গ্রাম ওই গ্রাম মুভ করতে করতে একটা সময় এক গ্রামের এই মসজিদের ইমামতি করার পর সেখানে থাকা খাওয়া এবং বেতন পাচ্ছিলাম। ঈদের আগে ঈদের চাকরি গেছে, খুঁজেও ঢুকছিলাম, চাকরি যেত না। কেননা রাতের বেলা সেদিন দরজা খোলা ছিল এবং কিছু জিনিস চুরি হবার কারণে এবং প্রতি মাসে টাইম মতো টাকা চেবার কারণে কমিটি থেকে এক প্রকার ফেড আপ হয়ে বের করে দেওয়া হয়েছিল আমাকে। সেটাও সমস্যা না, আমি হয়তো ম্যানেজ করে দেব, কিন্তু সেদিন যে চুরিটা হয়েছিল, সেদিন আমারও রুম থেকে টাকা চুরি হয়ে গেছিল, যেই মসজিদের রুমটা বরাদ্দ হয়ে করা হয়েছিল আমার জন্য, সেখান থেকে। সেটা কাকে বলি? আমার তো এই দুনিয়াতে কেউ নাই। চাকরি যাবার পর আমি থাকার প্ল্যান করছিলাম যে আমি কোথায় থাকবো, অথবা কে আমাকে জায়গা দিবে বাসায় থাকবার। সেই মসজিদে একজন চাচা মিয়া প্রায় সময় আসতো এবং আমার সাথে বসেই তেলাওয়াত শুনত। তিনি আমাকে বের হয়ে যাবার সময় বলেছিলেন, ঈদ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত চাকরি হয়, বাগান বাড়ি আছে তার একটা, সেখানে একটা ছোট্ট ঘর আছে, সেটাতে থাকতে। চাকরি হওয়া পর্যন্ত আমি যেন সেখানে থাকি। সেই তখন থেকে আসলে মাথা গোজার ঠাঁই ছিল, কিন্তু আল্লাহর তরফ থেকে তখনও পকেটটা ছিল ফাঁকা। একদিন এমনও গেছে পুরো দিন পানি খেয়েছিলাম। এরপরে কাজের জন্য বাজার ঘুরেছি। মসজিদের জুব্বা বাদ দিয়ে চলে গিয়েছিলাম খেতে কাজ করতে। ধান কাটা ও কামলা খাটা করেছি, রোজা রেখে করেছি। কয়েকদিন করার পরে যা পেয়েছি তা দিয়ে কয়েকদিন চলেও গেছিল, কিন্তু ঈদের আগ মুহূর্তে আর কোনো কাজ ছিল না, সব বন্ধ। পকেটে সেদিন 15 টাকার মতো ছিল। কিছু মনে করবেন না, এতটা টেকনোলজিপূর্ণ ঘটনা শেয়ার করছি না, অনেক আগের ঘটনা। যাই হোক, ঈদের আগের দিনের ঘটনা বলছি। রোজা ভেঙে মাগরিবের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, যাচ্ছি বহু দূরের এক বাজারে। আশপাশের বাজার বন্ধ, গ্রামের মেঠো পথ আর কনকনে শীত। আমি আসলে পকেটে কিছু নাইও, যে আসলে ঘরেও নাই কিছু, পকেটও নাই কিছু, এরকম জিনিস, এরকম অবস্থা। চিন্তা করলাম 15 টাকাই সম্বল, যা আসে তার এটা দিয়ে কিনবো। 1 কেজি চাল ও কিছু সবজি কিনে নিলেই মনে হয় কাজ হয়ে যাবে। বাজারে পৌঁছাই, তাও বলা যায় দূরের বাজার। 15 টাকায় যাই হলো তাই কিনলাম। যা কিনলাম তাতে আলহামদুলিল্লাহ 2 দিন চলবে, কিন্তু এর পরও আমার কাছে আর কিছু থাকবে না, সেটা নিয়ে ভাবছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ, কিভাবে যেন ভালো কিছু তরি তরকারিও পেয়ে যাই। বলে দেই, 1 সের মোটা চাল কিনেছি 5.5 টাকায়। বুঝতে পারবেন কোন আমলের ঘটনা বলছি। যা কিনেছি এই যুবক বয়সে সমস্যা না। মাথা গোজার ঠাই হতে প্রায় 5 মাইল দূরের বাজার থেকে চাঁদ রাতে কিছু কিনে বাসায় ফিরছিলাম। এই রাস্তা দিয়ে বহু চলাফেরা করেছি, একদম ঠোঁটস্থ মুখস্থ রাস্তা। রাত তখন 9-10টার মতো। সকালে ঈদের জামাতও আছে। বাড়ি তখনও 1 মাইলের পথ। মেঠো রাস্তা 1 মাইলও প্রায় 10 মাইলের সমান। হাঁটছি, হঠাৎ আমার সামনে একজন লোককে দেখলাম। সে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমি চুপচাপ হাঁটছিলাম, আমার মতোই দূরের পথিক সে, বোঝা যাচ্ছিল। আস্তে আস্তে সেও টায়ার্ড হয়ে হাঁটছিল। হঠাৎ দেখলাম লোকটা রাস্তা থেকে বাম দিকে নেমে গেল। বাম দিকে নেমে আমি যখন পরিষ্কার তাকালাম, দেখলাম পুকুরের উপর দিয়ে হেঁটে চলে গেল। ফেল করে তাকিয়ে দেখছিলাম। ভেতরে তখন পুরাণ পড়া শুরু করে দিয়েছে। ওনার হাতে 2টো ব্যাগ ছিল। 2 ব্যাগ ভর্তি কি ছিল আমি জানি না, তবে তার রাস্তায় পড়া অবস্থায় আমার সামনে, মাত্র 2 ফিট সামনে। সুন্দর গন্ধে চারপাশ ভরে যাচ্ছে। আমি ধরিনি ভেতরে কি আছে, দেখার জন্য চেষ্টা করিনি।
তবে সেই রাস্তায় অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। একদম ঘন কুয়াশা। আমি জানি এটা একটা লম্বা পুকুর, এখান দিয়ে বাড়িতে ঢোকা যায় না। যদি অপোজিট সাইডের বাড়িতে ঢুকতে হয় তাহলে সেটা পিছন দিক দিয়ে ঘুরে আসতে হবে, কিন্তু এই লোকটা এই পুকুরের উপর দিয়ে হেঁটে চলে গেল, যা স্বাভাবিক নয়। আপনারাও জানেন, আমিও জানি। শরীর কাঁপছে, শীতেও ভয়েও, কিন্তু মনের ভেতরটা তখনও এলোমেলো হয়ে যাওয়াতে তাকিয়েছিলাম প্রায় 2 মিনিট। হাঁটা ধরলাম আবারও। প্রায় 10 মিনিট হাঁটার পর যেরকম ভাবে একটু আগে জিনিসগুলো আমার সামনে পড়েছিল ঠিক একইভাবে জিনিসগুলো আমার সামনে পড়ে আছে, কিন্তু আশেপাশে কেউ নাই। কি যে সুন্দর গন্ধ! চিন্তা করলাম জিনের পাল্লায় পড়লে শেষ। শরীর বন্ধ করে এগুতে লাগলাম এবং এবারও সামনে আসলো। আমি নিলাম না। আমি যে বাগান বাড়িটাতে থাকতাম সেখানে যাবার রাস্তা, যেখানে যেটা যাবার রাস্তা পড়ে, সেই রাস্তা থেকে ওই বাড়ি পর্যন্ত তখনও 15 মিনিটের রাস্তা বাকি ছিল। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। আমার 2 হাতেই বাজার। আমি আবারও কাছাকাছি আসার পর দেখি সেই 2টা ব্যাগ, তাও কাপড়ের ব্যাগ, আমার সামনে পড়ে আছে। ভেতরে কিছু নড়ছে। ভয়ে ভয়ে এবার আমি পাশ থেকে কাটিয়ে আমার ঘরের কাছাকাছি চলে যাই। ঘরে ঢোকার সময় আমি সালাম দিয়ে প্রবেশ করি এবং সালাম দেওয়ার সাথে সাথে ভেতর থেকে উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম। আমি প্রবেশ করতে যেয়ে আটকে যাই। আপনি প্রশ্ন করুন নিজেকে, আপনি আপনার খালি বাসায় তালা খুলে যদি ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করেন এবং 1 সেকেন্ডের ব্যবধানে যদি উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম, আপনার মনের ভিতরে কি হবে, কিভাবে চলবে, আপনি কিভাবে সামাল দেবেন নিজেকে? চিকন গলার ধ্বনি, পুরুষ না মহিলা বুঝতে পারছি না। আমি আমার দরজার কড়া লাগিয়ে দিই। জানি আমি সালাম দিয়ে প্রবেশ করেছি, আমার আর কোনো ভয় নাই। ঘরের ভেতর হারিকেন জ্বালিয়ে দেই। কাউকে দেখছি না। 1 গ্যালন কেরোসিন তেল চাচামিয়া দিয়েছিল আমি যখন এই ঘরে ঢুকি, সেটা দিয়ে চলছি। যাই হোক, হারিকেন জ্বালানোর পর আমার শোবার ঘরে 2টো ব্যাগ পরা, যেই 2টো ব্যাগ আমি এতক্ষণ ধরে রাস্তায় পরা অবস্থায় পাচ্ছিলাম। একটা ব্যাগ থেকে 2টো বড় সাইজের রুই মাছ বের হওয়া, আর একটা ব্যাগে পোলার চাল, তাও কাগজের ব্যাগে মুড়ানো, এবং সাথে গরুর মাংস, তাও কম করে হলো 5 থেকে 6 কেজি। খুব অবাক হয়ে ব্যাগগুলোর সামনে চোখের পানি ফেলছিলাম। যে ইয়াতিমদেরও ঈদ আছে তা হয়তো কেউ বুঝে গেছিল। জানি না কে বুঝেছে, কিন্তু পুরো বাড়ির চারপাশে মনে হচ্ছিল মানুষজনের গুনগুন গুনগুন শব্দ। টিনের চালের চারিপাশে সেই শব্দ এত রাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল জোনাকি পোকাও যদি উড়ে যায় তার পাখার শব্দটাও আমি পাবো। আরও একটি কথা, যেখানে আমি থাকি তা একটি বাগান বাড়ি বলতে ভুল। চারিপাশে সুপারি গাছের বাগান এবং ঘরটা একদম কর্নারে। আমি সারা রাত সজাগ থাকি, ইবাদত করি। এই ছোট বয়সে ইমাম হয়তো হয়েছে, কিন্তু আমি আমার গণ্ডি কখনো ক্রস করিনি। আমি ব্যাগের জিনিসগুলো পাশে রেখে ঘুমিয়ে পড়ি। আমি আমার ওই মোটা চাল এবং ওই সবজির উপরই নির্ভরশীল। সকাল হয়, ফজরের নামাজের সময় হয়ে যায়। আমি অজু করে নামাজ পড়ে আসি ঘরের ভেতরে এবং অজু করে নামাজ পড়তে যাই মসজিদে। তখনও ঘরের ভেতর সেই ব্যাগগুলো পড়া ছিল। যাই হোক, ঘুম ভাঙে সকাল 7:30-এ। যা ঘুমিয়েছি আমি ওই ফজরের নামাজ থেকে এই 1 ঘন্টা। সুন্নতি তরিকা ফলো করে পুকুর ঘাটের দিকে রওনা হব। তখন আমার রান্নাঘরটা পাশ দিয়ে যেতে পড়ে। দেখি আমার চুলায় একটি খালি পাতিল ছিল, তা গতকালই সেই খালি পাতিলের ওই জায়গা থেকে ধোঁয়া আসছে, কিন্তু পাতিলের সাইজ মিলছে না। কিছুই বুঝতে পারছিলাম না। যে বাজারের ব্যাগগুলো ছিল সেগুলো গিয়ে খাটের পাশে আমি যে চেক করি, দেখলাম সেগুলো জায়গায় আমার বাজারের ব্যাগগুলো ঠিকই আছে, কিন্তু আমি যে 2টা ব্যাগ দেখেছিলাম ওই 2 ব্যাগের কিছুই নাই। মনে মনে ভাবছি, ধুর ছাই, গতকাল এই জিনগুলো মস্করা করে গেল। নির্ঘাত মৃত্যু হতো যদি ওগুলো নিজের জন্য ব্যবহার করতাম। ধোঁয়ার কথা মনে পড়তেই চলে যাই উনুনের দিকে। ধোঁয়া উঠছে কিন্তু চুলা জ্বলছে না, ঢাকনা দেওয়া। এই পাতিল যদিও আমার না, আমার ছোট পাতিল নিচে উল্টো হয়ে পড়া, সেটা চেক করলাম, সেখানে কিছুই নাই।
চুলোর ভিতরে যেই পাতিলের ঢাকনা ছিল সেই ঢাকনা সরিয়ে দেখি গরুর মাংস, তেলওয়ালা একদম গরুর মাংস রান্না করা, গরম গরম ধোঁয়া উঠছে। পাশেরটাতে পোলাও রান্না করা, একদম গরম পোলাও, আর একটা ছোট্ট মিষ্টির প্যাকেট। না, এগুলো আমি কিনি নাই, এগুলো আমারগুলো ঘরের ভেতরে, আমি কিছুই রান্না করি নাই। মিষ্টি খেলাম, সুন্নতি তরিকায় মিষ্টি খাওয়াটা দরকার, সেটা হয়তো সেভাবেই ফেলা। মসজিদে যাবার আগে মিষ্টান্ন খাওয়া, এত মজার মিষ্টি আমি আমার জন্মের পর খাইনি। আলহামদুলিল্লাহ বয়ে মসজিদে রওনা দিলাম তাকবীর পড়তে পড়তে। এসে আমার ঘরের খানা খাবো, চিন্তা করলাম রান্না করব, দেখি খাওয়াগুলো সেখানে তখনও আছে। মনে পড়লো চাচা মিয়ার কথা, যা রান্না করা আছে তাকে তো আর ইগনোর করা যায় না, তাকে তো আমি ফেলে দিতে পারি না। আমি পাতিল থেকে মাংস নেই, এত আমার পক্ষে খাওয়া সম্ভব না। পাতিলের মাংস এবং পোলাও একসাথে পাশাপাশি নেই, এবং একটা বড় প্লেটের মতো ছিল ওই ঘরে, সেটা চাচা মিয়ারই। যাই হোক, সেটা নিয়ে যাই। আসলে সেই বড় প্লেটের কথাটা একটু বলি, যে ওই বড় প্লেটের মতো যে জায়গার জিনিসটা ছিল, সেটা আসলে কামলা যারা খাটতো চাচার ক্ষেতের মধ্যে, সেই কামলাদের জন্য রাখা ছিল। একই সাথে এই বাসনে একসাথে 5-6 জন খেতে পারে। যাই হোক, সেটা নিয়ে যাই। চাচা মিয়া শুধু একটা কথা বলল, এই রকম গরুর মাংস রান্না তিনি তার জন্মের পর কখনোই খাননি, আমিও খাইনি। এই পোলাও, জাফরান মেশানো সুগন্ধি পোলাও আমি তো খাইনি, চাচা মিয়াও তার পরিবারের কেউ খায়নি। তারা ভেবেছিল আমি রান্না করেছি। আমি মাথা নিচু করে চুপচাপ খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি। ঈদের দিন রাতের বেলার কথা, আমি রাতে ঘরের ভেতর ঘুমাচ্ছিলাম, দরজা কড়া নাড়ে। তখন সর্বোচ্চ রাত 9টা। এশার জামাত শেষ করে এসেই বাসায় দুটো মুখে দিয়ে ঘুমিয়ে পড়ি। সেই খাওয়া তখনও শেষ হয়নি। যাই হোক, সেটা হিসাব আলাদা। যাই হোক, আমি দরজা খুলি, একজন মানুষ দেখি, সাদা কাপড় পরা, সাদা পাগড়ি পরা একজন মানুষ, যার চেহারার মধ্যে নূরের মতো চেহারা। সে আমার সামনে এসে আমাকে বলছে, এই মসজিদে যাও তুমি, এই এলাকার মসজিদে, তোমার জন্য কিছু মানুষ অপেক্ষা করছে। আর অবশ্যই আলহামদুলিল্লাহ সব সময় পড়বে। আর কিছুই বলল না, সালাম দিয়ে হেঁটে চলে গেল। আমি ওয়ালাইকুম আসসালাম বলে দরজা লাগিয়ে দিলাম। আমি বুঝেছি আমার সাথে কোনো কিছু নর্মাল হচ্ছে না। ঠিকানা মোতাবেক আমি সেই মসজিদে ঈদের 4র্থ দিন গেলাম। মসজিদের মুয়াজ্জিনের চাকরি হয়ে গেল। ওই এলাকার বড় মসজিদ ছিল। আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল আজান কিভাবে দিতে হয়। আমি আজান দেই, সবাই পাগল হয়ে যায়। ওই এলাকার বড় মসজিদ ছিল। হোক, এই তো শুরু। কিভাবে এত কিছু তা আরেকদিন বলবো। ভালো লাগলে জানাবেন। আমি এখন ঢাকাস্থ কোনো এক মসজিদের খতিব, একটু খটকা লাগতে পারে। আলিফ সাহেবকে ধন্যবাদ। আসবো আরো ঘটনা নিয়ে। রেফায়েতের সাথে আমার পরিচয় আছে, ওই আমাকে বলতে বলেছে আমার ঘটনা। আমার নাম আব্দুর রব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ নূর হোসেন, আমি ব্রাহ্মণবাড়িয়াতে থাকি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি ঘটেছিল আমার আব্বুর সাথে। আমার আব্বুর নাম জামাল হোসেন। তখন আমার আব্বুর বিয়ে হয়নি, তার বিয়ের আগের ঘটনা। বয়স তখন আনুমানিক 22 কিংবা 23 হবে। ঘটনাটি আমার বাবার কাছ থেকেই আমি অনেকবার শুনেছি। আজ ঠিক আমার বাবার ভাষ্য মতেই আপনাকে লিখে পাঠাচ্ছি। বলছেন জামাল হোসেন। আমার নাম জামাল। এই ঘটনা যখন আমার সাথে ঘটে তখন আমার বয়স 22 বা 23-এর বেশি হবে না। সালটা ছিল 2003 আর মাসটা নভেম্বর। হেমন্তের শেষ আর শীতের শুরুর সেই সন্ধিক্ষণ। দিনের বেলা হালকা গরম থাকলেও রাত নামতেই বাতাস তার চরিত্র বদলে ফেলত। একটা হিমশীতল স্যাঁতস্যাঁতে ভাব ছড়িয়ে পড়ত চারদিকে, যা সরাসরি হাড়ের ভেতর পর্যন্ত কাঁপন ধরিয়ে দিত। সেই রাতে আমি এক দূর সম্পর্কের আত্মীয়ের বাসা থেকে ফিরছিলাম। তার ছেলের আকিকার অনুষ্ঠান ছিল, তাই ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। যখন ঘড়ির দিকে তাকালাম তখন দেখলাম কাঁটাগুলো নিজেদের মধ্যে মিলেমিশে গিয়ে রাত 12টার ঘোষণা দিচ্ছে। আমার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল। মন চাইছিল যত দ্রুত সম্ভব নিজের চেনা বিছানার উষ্ণতায় ডুব দিতে। কিন্তু বিপত্তিটা বাঁধল অন্য জায়গায়। যেখান থেকে আমি রওনা দিয়েছিলাম সেখান থেকে আমার বাড়ি হেঁটে গেলে অন্তত ঘন্টাখানেকের পথ। সাধারণত এই রাস্তায় রিক্সা বা অটোরিক্সা সবসময় পাওয়া যায়, কিন্তু সেদিন ভাগ্য আমার সহায় ছিল না। আমি প্রায় মিনিট 15 দাঁড়িয়ে থাকার পরও যখন কোনো গাড়ির চিহ্ন দেখলাম না, তখন বুঝলাম আজ রাতের বাকি পথটুকু আমার 2 পায়ের উপরই ভরসা করে পার করতে হবে।
উপায় না দেখে আমি হাঁটতে শুরু করলাম। শহরের এই অংশটা রাতের বেলা এমনিতেই বেশ নির্জন থাকে, কিন্তু সেদিনকার নিস্তব্ধতা ছিল অন্যরকম। কেমন যেন একটা অস্বাভাবিক দম বন্ধ করা নীরবতা। রাস্তার দুধারের সোডিয়াম লাইটগুলো এক অদ্ভুত হলদে আলো ছড়িয়ে রেখেছিল, যা অন্ধকারকে দূর করার বদলে আরো বেশি রহস্যময় করে তুলেছিল। সেই আলো আধারিতে পথের পাশের বড় বড় গাছগুলো এক একটা বিশাল দেহী কালো ছায়ামূর্তির মতো দাঁড়িয়েছিল। হিমেল বাতাসে তাদের ডালপালাগুলো যখন একে অপরের সাথে বাড়ি খাচ্ছিল, তখন এমন একটা মর্মর শব্দ তৈরি হচ্ছিল, যা আমার মতো একাকী পথিকের মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট। আমার নিজের জুতোর শব্দ ছাড়া চারপাশে আর কোনো আওয়াজ ছিল না। সেই শব্দটাই দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে আমার কানে ফিরে আসছিল, আর আমার মনে হচ্ছিল যেন অন্য কেউ আমার পেছনে নিঃশব্দে হেঁটে আসছে। আমি বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলাম, কিন্তু ফাঁকা রাস্তা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। শীতের রাতেও আমি অনুভব করছিলাম আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। হাঁটতে হাঁটতে আমি প্রায় অর্ধেক পথ পার করে ফেলেছি। চারপাশের বাড়িঘরের সংখ্যা কমে এসেছে, তার বদলে রাস্তার দুপাশে এখন শুধুই খোলা মাঠ আর ঝোপঝাড়। এই অংশটা আরো বেশি অন্ধকার আর ভুতুড়ে। আমার বুকের ভেতরের অস্বস্তিটা ক্রমশ বাড়ছিল। মনে হচ্ছিল এই অন্তহীন রাস্তা যেন কোনো দিনও শেষ হবে না। ঠিক তখনই আমার পেছনে অনেক দূর থেকে একজোড়া হেডলাইটের আলো অন্ধকারের বুক ছিঁড়ে এগিয়ে আসতে দেখলাম। প্রথমে আমার মনে একটা ক্ষীণ আশা জেগে উঠল, হয়তো কোনো ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সি হবে। কিন্তু পরক্ষণে আমার মনটা আশঙ্কা ছেয়ে গেল। এত রাতে এমন নির্জন রাস্তায় কোনো গাড়ি থামিয়ে লিফট চাওয়াটা কি ঠিক হবে? গাড়িটা যত কাছে আসছিল আমি তত স্পষ্ট বুঝতে পারছিলাম যে ওটা কোনো সাধারণ গাড়ি নয়, ওটা একটা অ্যাম্বুলেন্স। ধবধবে সাদা রঙের শরীর আর মাথায় লাল নীল বাতি, যদিও সেগুলো জ্বলছিল না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো গাড়িটার কোনো হুইসেল বা সাইরেনের আওয়াজ ছিল না। সাধারণত অ্যাম্বুলেন্স মানে জরুরি অবস্থা, মানে কান ফাটানো সাইরেনের শব্দ, কিন্তু এটা আসছিল নিঃশব্দে, যেন একটা শিকারী বেড়াল তার শিকারের দিকে সন্তর্পণে এগিয়ে আসছে। এই অস্বাভাবিক নীরবতা আমার শির দ্বারা একটা শীতল স্রোত বয়ে দিল। গাড়িটা আমার থেকে কয়েক হাত দূরে এসে একদম আমার সামনে দাঁড়িয়ে পড়লো। তার ইঞ্জিনের শব্দটাও কেমন যেন মৃদু আর চাপা। আমিও দাঁড়িয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। দৌড়ে পালাবো নাকি দাঁড়িয়ে থাকবো? আমার দ্বিধাগ্রস্ত মনের মাঝেই ড্রাইভিং সিটের জানালার কালো কাঁচটা ধীরে ধীরে নিচে নেমে এলো। ভেতর থেকে 40-45 বছর বয়সী একজন লোক মাথা বের করলো। তার মুখে ছিল কয়েকদিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, আর চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের স্থির। রাতের অন্ধকারেও আমি বুঝতে পারছিলাম তার চাহনিতে এমন কিছু একটা আছে যা সাধারণ মানুষের থাকে না। কেমন যেন একটা গভীর শীতল দৃষ্টি। সে আমার আপাদমস্তক একবার তীক্ষ্ণ নজরে জরিপ করে নিল, তারপর একটা অস্বাভাবিক শান্ত কিন্তু ভারী গলায় বলে উঠল, কোথাও যাবেন নাকি ভাই? দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ ধরে হাঁটছেন, কোনো গাড়ি পাচ্ছেন না। তার কথা বলার ধরনটা মোটেও স্বাভাবিক ছিল না, কিন্তু তার প্রস্তাবটা ছিল সেই মুহূর্তে আমার জন্য আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। এই ভয়ঙ্কর নির্জনতায় একজন সঙ্গী পাওয়া আর তার সাথে দ্রুত বাড়ি পৌঁছানোর সম্ভাবনা, এই দুটো জিনিস আমার সমস্ত ভয় আর দ্বিধাকে ছাপিয়ে গেল। আমি প্রায় সাথে সাথেই খুশি হয়ে জবাব দিলাম, হ্যাঁ ভাই, সামনেই আমার বাড়ি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। আপনি যদি একটু এগিয়ে দেন খুব উপকার হয়। আমার কথায় লোকটার ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সেই হাসিটা দেখে আমার আবারও কেমন যেন অস্বস্তি হলো। ওটা কোনো বন্ধুসুলভ হাসি ছিল না, কেমন যেন একটা রহস্যময় বিজয়ের হাসি। সে বলল, অবশ্যই উঠে পড়ুন, আমিও সামনের দিকে যাচ্ছি। অ্যাম্বুলেন্সে এখন কোনো রোগী নেই, আমি একদম একাই আছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, আল্লাহ আপনাকে পাঠিয়েছেন ভাই, অনেক অনেক ধন্যবাদ। গাড়ি দিয়ে গেলে আর মিনিট 15 লাগবে হয়তো। লোকটা মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর যে কথাটা বলল সেটা আমার মনে প্রথম সন্দেহের কাঁটা ফুটিয়ে দিল। সে বলল, তাহলে আর দেরি করছেন কেন? পেছনের দরজাটা খুলে ভেতরে গিয়ে বসে পড়ুন। তার কথা শুনে আমি ভীষণ অবাক হলাম। বললাম, পেছনে কেন ভাই? আপনার পাশের সিট তো খালি আছে, আমি ওখানে বসতে পারতাম। আমার এই প্রশ্নে লোকটার মুখে সে অদ্ভুত হাসিটা এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল। তার মুখটা কঠিন হয়ে উঠল। সে আগের চেয়েও গম্ভীর আর কর্কশ গলায় জবাব দিল, ড্রাইভিং সিটের পাশের সিটটা নষ্ট হয়ে গেছে, ওটার স্প্রিংগুলো সব ছুটে বেরিয়ে এসেছে। বসতে গেলে পিঠে লাগবে, আপনি একদমই আরাম করে বসতে পারবেন না। ওটা মেরামত করতে হবে, সময় পাইনি। তার ব্যাখ্যাটা আপাত দৃষ্টিতে কেমন যেন মনে হলো একটা গাড়ির সিট নষ্ট হতেই পারে। আমি আর কথা বাড়ালাম না। আমার ক্লান্ত শরীর আর বাড়ি ফেরার তীব্র আকাঙ্ক্ষা আমার মনের ভেতরের ক্ষীণ সন্দেহটাকে পাত্তা দিতে দিল না। আমি নিজেকে বোঝালাম লোকটা উপকার করতে চাইছে, তার সাথে এত প্রশ্ন করাটা অভদ্রতা। আমি বললাম, ও আচ্ছা, ঠিক আছে তাহলে।
আমি পেছনে বসি। এই বলে আমি অ্যাম্বুলেন্সের পেছনের দিকে এগিয়ে গেলাম। ভারী ধাতব দরজাটা খুলতে গিয়ে আমার বেশ খানিকটা শক্তি খরচ করতে হলো। দরজাটা খুলতেই ভেতর থেকে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ আমার নাকে এসে লাগলো। ডেটল বা অন্য কোনো জীবাণুনাশকের কড়া গন্ধ। ভেতরটা বেশ পরিষ্কার, কিন্তু কেমন যেন হিমশীতল। একপাশে একটা লম্বা চাকা লাগানো স্ট্রেচার রাখা, তার উপর একটা সাদা চাদর ভাঁজ করে রাখা আছে। এছাড়া আর কিছু জরুরি সরঞ্জাম ছাড়া পুরো জায়গাটা ফাঁকা। আমি দরজার কাছের একটা ছোট বেঞ্চের মতো আসনে বসে পড়লাম এবং দরজাটা ভালোভাবে আটকে দিলাম। দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে একটা ভারী ধরার শব্দ হলো, আর আমি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। ড্রাইভার একবার রিয়ার ভিউ মিরর দিয়ে আমার দিকে তাকালো। আয়নার ভেতর দিয়ে তার চোখ দুটোকে অস্বাভাবিক উজ্জ্বল বলে মনে হলো। তারপর সে আর কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করলো। অ্যাম্বুলেন্সটা মসৃণ গতিতে রাতের নির্জন রাস্তা ধরে তার গন্তব্যের দিকে এগিয়ে চলল। আমি কাছের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। সোডিয়াম লাইটের হলদে আলোগুলো একটা একটা করে দ্রুত পেছনে চলে যাচ্ছে। আমার শরীরটা ক্লান্তিতে নেতিয়ে পড়ছিল, কিন্তু মনে একটা গভীর স্বস্তি কাজ করছিল যে যাক, শেষ পর্যন্ত একটা নিরাপদ আশ্রয় পাওয়া গেছে। এখন দ্রুতই বাড়ি পৌঁছে যাব। কিন্তু তখন আমি জানতাম না এই স্বস্তি আর কয়েক মুহূর্তের মধ্যেই আমার জীবনের সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হতে চলেছে। আমি জানতাম না এই অ্যাম্বুলেন্স আমাকে আমার বাড়ির দিকে নয়, বরং এক অকল্পনীয় ভয়াবহ অভিজ্ঞতার দিকে বয়ে নিয়ে যাচ্ছে। আমি তখনও বুঝিনি এই অ্যাম্বুলেন্সের দরজাটা নিজের হাতে বন্ধ করে আমি আসলে এক চলন্ত কবরের ভেতরে নিজেকে স্বেচ্ছায় বন্দী করে ফেলেছি। আর এই যাত্রার শেষ কোথায় তা কল্পনা করার মতো ক্ষমতা আমার ছিল না। অ্যাম্বুলেন্সটা যখন রাতের নিস্তব্ধতাকে চিরে মসৃণ গতিতে চলতে শুরু করলো, তখন আমার ক্লান্ত শরীরটা যেন একটু আরাম পেল। বাইরের হিমেল হাওয়া থেকে বাঁচিয়ে এই গাড়ির ভেতরটা ছিল তুলনামূলকভাবে উষ্ণ। ইঞ্জিনের একটানা মৃদু গুঞ্জন আমার কানে এক ঘেয়ে সুরের মতো বাজছিল, আর গাড়ির হালকা দোলনি আমার চোখের পাতায় ঘুমের এক ভারী পরত ঝুলিয়ে দিচ্ছিল। সারাদিনের ক্লান্তি আর মানসিক চাপ সবকিছু মিলে আমার স্নায়ুগুলো শিথিল হয়ে আসছিল। আমি কাছের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, কিন্তু চলমান আলোগুলো ছাড়া আর কিছু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। সবকিছুই ছিল এক গতিময় ঝাপসা অন্ধকার। আমার মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমি আমার বাড়ির চেনা রাস্তায় পৌঁছে যাব। এই ভাবনাটা আমার মনে এক ধরনের প্রশান্তি এনে দিয়েছিল, কিন্তু সময় যত গড়াচ্ছিল আমার এই প্রশান্তিটা ততই অস্বস্তিতে রূপ নিচ্ছিল। অ্যাম্বুলেন্সটা অবিরাম চলছিল, কিন্তু আমার মনে হচ্ছিল এই যাত্রাটা যেন অস্বাভাবিক রকমের দীর্ঘ। আমার ঘুম ঘুম ভাবটা কাটানোর জন্য এবং এই অস্বস্তিকর নীরবতা ভাঙার জন্য আমি ড্রাইভারের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। লোকটা একা একা গাড়ি চালাচ্ছে, হয়তো কথা বললে তারও মনোযোগ ধরে রাখতে সুবিধা হবে। আমি ড্রাইভিং কেবিন আর পেছনের অংশের মাঝের ছোট কাছের জানালা দিয়ে তার পিঠের দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে বললাম, ভাই, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম জামাল। আমার কথার কোনো উত্তর এলো না, কেবল ইঞ্জিনের একটানা শব্দ। আমি ভাবলাম হয়তো গাড়ির শব্দে আমার গলা তার কান পর্যন্ত পৌঁছায়নি, অথবা হয়তো লোকটা নিজের চিন্তায় মগ্ন। আমি আর একটু গলা চড়িয়ে প্রায় চিৎকার করার ভঙ্গিতে আবার জিজ্ঞাসা করলাম, ভাই, কিছু মনে না করলে আপনার নামটা জানতে পারি? আপনি এই লাইনে কতদিন ধরে আছেন? এবারও সম্পূর্ণ নীরবতা। লোকটা যেন পাথরের মূর্তি। স্টিয়ারিং হুইলটা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে বসে আছে। তার মধ্যে প্রাণের কোনো লক্ষণ নেই, কেবল গাড়িটা চলছে। রিয়ার ভিউ মিররে আমি তার চোখের মনি দুটো দেখতে পাচ্ছিলাম, একেবারে স্থির, অচঞ্চল, পলকহীন। তার দৃষ্টি সামনের অন্ধকারের দিকে এমনভাবে নিবদ্ধ যেন সে কোনো অন্য খেয়ালের মধ্যে ডুবে আছে। বিষয়টা আমার কাছে অত্যন্ত অদ্ভুত এবং ভীতিকর মনে হলো। যে লোকটা নিজে থেকে দয়া দেখিয়ে আমাকে গাড়িতে তুললো, সে এখন আমার দুটো সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করছে না। তার এই আকস্মিক পরিবর্তন আমার বুকের ভেতর একটা অজানা আশঙ্কার জন্ম দিল। আমি চুপ করে গেলাম, নিজেকে বোঝালাম হয়তো লোকটা সত্যি খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাতে চাইছে। রাতের বেলা, ফাঁকা রাস্তা, যে কোনো সময় বিপদ ঘটতে পারে, তাই সে হয়তো কথা বলে নিজের মনোযোগ নষ্ট করতে চাইছে না। এই যুক্তিতে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার মন মানছিল না। মনের গভীরে কোথাও একটা সতর্ক ঘন্টা বেজে চলছিল। আমি আমার হাত ঘড়ির দিকে তাকালাম। কাঁটাগুলো জানান দিচ্ছিল রাত 12:45। আমাকে গাড়িতে তোলার পর প্রায় 20 মিনিট পার হয়ে গেছে। আমার বাড়ি পৌঁছাতে বড়জোর 15 মিনিট লাগার কথা। তাহলে আমরা এখন কোথায়? আমি জানালার বাইরে তাকিয়ে পথ চেনার চেষ্টা করলাম, কিন্তু আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হলো। এই রাস্তা আমার কাছে সম্পূর্ণ অচেনা। রাস্তার দুপাশের গাছপালা, বিদ্যুতের খুঁটি, দূরবর্তী বাড়িঘরের আবছা অবয়ব, কোনো কিছুই আমার পরিচিত জগতের অংশ নয়। আমার বাড়ির পথে তো কিছু দোকানপাট, এটা ছোট বাজার পড়ার কথা, কিন্তু এখানে কেবলই অন্তহীন অন্ধকার আর নির্জনতা। এবার আমার ভয়টা সত্যিকারের আতঙ্কের রূপ নিল। আমার হৃৎপিণ্ডটা ধড়াস করে উঠল। আমি আর স্থির থাকতে পারলাম না।
আমার গলার স্বরে স্পষ্ট আতঙ্ক ফুটিয়ে আমি প্রায় চিৎকার করে উঠলাম, ভাই, আমরা কোথায় যাচ্ছি? গাড়ি থামান। আমার বাড়ি তো অনেক আগেই পেছনে ফেলে আসার কথা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এবার আমার ভয়টা সত্যিকারের আতঙ্কে রূপ নিল। আমার হৃৎপিণ্ডটা ধরাস করে উঠল। আমি আর স্থির থাকতে পারলাম না। আমার আতঙ্কিত চিৎকারে লোকটার মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। সে আগের মতোই নির্বিকার। তার এই অস্বাভাবিক নীরবতা ছিল যে কোনো চিৎকারের চেয়েও ভয়ঙ্কর। আমার মনে হলো আমি এক চলমান ফাঁদে আটকা পড়েছি। এখান থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। চলন্ত গাড়ি থেকে লাফ দেব, কিন্তু এই গতিতে লাফ দিলে আমার মৃত্যু নিশ্চিত। চিৎকার করব, কিন্তু এই নির্জন প্রান্তরে আমার চিৎকার শোনার মতো কে আছে? আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু এবার আর ক্লান্তিতে নয়, বরং চরম ভয়ে। আমার চোখের পাতা দুটো যেন কেউ ভারী পাথর দিয়ে চেপে ধরেছে। আমি মরিয়া হয়ে নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আমার শরীর আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এই ধরনের আচ্ছন্ন করা ঘুম আমাকে গ্রাস করছিল। এটা সাধারণ ঘুম ছিল না, মনে হচ্ছিল যেন কেউ আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে অচেতন করে দিচ্ছে। আমার শেষ চেষ্টা হিসেবে আমি পকেট থেকে মোবাইল ফোনটা বের করার জন্য হাত বাড়ালাম। ভেবেছিলাম অন্তত বাড়িতে একটা ফোন করে আমার অবস্থা জানাবো, কিন্তু আমার হাতটা যেন আর আমার কথা শুনছিল না। পকেটের কাছে গিয়ে সেটা অবশ্যই আমার কোলের ওপর পড়ে গেল। আমার চেতনা ধীরে ধীরে লুপ্ত হয়ে আসছিল। আমার শেষ দৃশ্য যা মনে আছে তা হলো রিয়ার ভিউ মিররে ড্রাইভারের সেই স্থির জলজলে চোখ দুটো। আমার মনে হলো সে যেন আমার এই অসহায় অবস্থা দেখে মনে মনে হাসছে। এরপর আমার আর কিছু মনে নেই। আমি অ্যাম্বুলেন্সের শীতল মেঝের দিকে ঢলে পড়লাম। কতক্ষণ আমি সে অচেতন অবস্থায় ছিলাম তার কোনো হিসাব আমার কাছে নেই। হতে পারে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা। যখন আমার জ্ঞান ফিরল তখন চারপাশটা ছিল কবরের মতো নিস্তব্ধ। অ্যাম্বুলেন্সটা থেমে আছে, ইঞ্জিনের কোনো শব্দ নেই। আমার মাথাটা প্রচন্ড ভারী লাগছিল আর সারা শরীরে একটা অদ্ভুত ব্যথা। আমি ধর্মর করে উঠে বসলাম। প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না, তারপর ধীরে ধীরে আমার রাতের ঘটনাগুলো মনে পড়তে লাগলো। আমি জানালার বাইরে তাকালাম, কিন্তু কাছের ওপারে কেবলই জমাট বাঁধা অন্ধকার। মনে হচ্ছে গাড়িটা এমন কোনো জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সভ্যতার কোনো আলো পৌঁছায় না। ড্রাইভার কোথায়? আমি ড্রাইভিং কেবিনের দিকে তাকালাম। লোকটা তার সিটেই বসে আছে, আগের মতো স্থির, যেন সেও এই অন্ধকারের একটি অংশ। আমি তাকে ডাকতে যাব, ঠিক তখনই আমার চোখ পড়ল আমার ঠিক সামনের সেই জিনিসটার দিকে। আর যা দেখলাম তা আমার কলিজা শুকিয়ে দেওয়ার জন্য, আমার শরীরের সমস্ত রক্ত বরফে পরিণত করার জন্য যথেষ্ট ছিল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে স্ট্রেচারটা এতক্ষণ ধরে খালি ছিল। যেটা আমার স্বস্তির কারণ ছিল যে অ্যাম্বুলেন্সে কোনো রোগী বা লাশ নেই, সেটা আর খালি নেই। আমার ঠিক সামনে স্ট্রেচারের ওপর ধপধপে সাদা কাপড়ে আপাদমস্তক ঢাকা একটি অবয়ব শুয়ে আছে, অবিকল একটি কাফন পরানো লাশের মতো। আমি যখন ঘুমিয়েছিলাম তখন এই ভয়ঙ্কর জিনিসটা কোথা থেকে কিভাবে এখানে এলো তার কোনো ব্যাখ্যা আমার কাছে ছিল না। আমি শুধু বুঝতে পারছিলাম আমার ভয়টাই সত্যি হয়েছে। আমি কোনো সাহায্যকারী মানুষের সাথে নই, বরং এক ভয়ঙ্কর রহস্যের সাথে এক বদ্ধ গাড়িতে আটকা পড়েছি। আমার চোখের সামনে স্ট্রেচারের ওপর সাদা কাপড়ে মোড়া ওই নিথর অবয়বটা দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যেন বুকের উপর ভারী একটা পাথর চেপে বসেছে। আমি স্থানুর মতো বসে রইলাম কয়েক মুহূর্ত। আমার মস্তিষ্ক যেন এই দৃশ্যটা গ্রহণ করতে পারছিল না। এটা কিভাবে সম্ভব? আমি যখন গাড়িতে উঠি তখন এই স্ট্রেচার সম্পূর্ণ খালি ছিল। আমি নিজের চোখে দেখেছি। তাহলে আমার ঘুমিয়ে পড়ার এই স্বল্প সময়ের মধ্যে একটা গোটা লাশ এখানে এলো কিভাবে? সাদা চাদরটার বেশ কয়েকটা জায়গায় কালচে লাল রক্তের ছোপ, দাগগুলো এমনভাবে ছড়িয়ে আছে যেন ভেতরের ক্ষত থেকে রক্ত চুইয়ে বেরিয়ে কাপড়টাকে ভিজিয়ে দিয়েছে। এই দৃশ্যটা আমার স্নায়ুর উপর এমনভাবে আঘাত হানলো যে আমি প্রায় জ্ঞান হারানোর উপক্রম হলাম। আমার সমস্ত ভয় আর বেহবলতা মুহূর্তের মধ্যে তীব্র ক্রোধে পরিণত হলো। আমি হন্তদন্ত হয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম, ভাই, এটা কি? এই লাশ কোথা থেকে এলো? আমরা এখন কোথায়? এখনই অ্যাম্বুলেন্স থামান, আমি বাড়ি যাব। আমার কণ্ঠস্বর ভয়ে এবং রাগে কাঁপছিল। আমার চিৎকারে প্রথমবারের মতো ড্রাইভারের মধ্যে একটা স্পষ্ট প্রতিক্রিয়া দেখা গেল। সে কোনো তাড়া না দেখিয়ে খুব ধীরে ধীরে তার মাথাটা আমার দিকে ঘোরালো। রিয়ার ভিউ মিররে আমি তার মুখটা একবার আরো স্পষ্টভাবে দেখতে পেলাম। তার মুখে কোনো ভাবনার লেশ মাত্র নেই, কিন্তু তার চোখ দুটো অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত আঙ্গারের মতো জ্বলজ্বল করছে। তার ঠোঁটের কোণে সেই পৈশাচিক হাসিটা আবার ফুটে উঠল। তারপর সে এমন এক কর্কশ, অস্বাভাবিক এবং ভয়ঙ্কর কণ্ঠে কথা বলল
যা শুনে আমার শরীরের প্রতিটি লোমকূপ ভয়ে দাঁড়িয়ে গেল। তার গলা থেকে যে আওয়াজটা বেরোচ্ছিল সেটা কোনো মানুষের কণ্ঠস্বর ছিল না। মনে হচ্ছিল যেন দুটো পাথর একে অপরের সাথে ঘষা খাচ্ছে, অথবা কোনো গভীর কবর থেকে আওয়াজটা উঠে আসছে, ঠান্ডা, অনুভূতিহীন এবং মারাত্মক। সে বলল, এত চেঁচামেচি করছেন কেন? আপনি যখন ঘুমিয়ে পড়েছিলেন ঠিক তখনই একটা জরুরি লাশ পৌঁছে দেওয়ার কাজ এসে পড়ে। লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, খুব জরুরি, তাই আর আপনাকে ডেকে বিরক্ত করিনি। এত চিন্তা করবেন না, লাশটা তার ঠিকানায় পৌঁছে দিয়েই আপনাকে আপনার বাড়ির সামনে নামিয়ে দেব। এখন চুপচাপ ভদ্র ছেলের মতো বসে থাকুন। তার কণ্ঠস্বরের শীতলতা, কথার ভেতরের প্রচ্ছন্ন হুমকি আর তার ওই জ্বলন্ত চোখ, এসব কিছু মিলে আমার বুকের ভেতরটা বরফের মতো জমে গেল। আমার অবশ হয়ে যাওয়া মস্তিষ্ক অবশেষে সত্যটা উপলব্ধি করতে পারলো। আমি কোনো সাধারণ অ্যাম্বুলেন্স ড্রাইভারের পাল্লায় পড়িনি। এটা কোনো মানুষ নয়, এটা অন্য কিছু, কোনো খারাপ জিনিস যা মানুষের রূপ ধরে আমার সাথে এই ভয়ঙ্কর খেলা খেলছে। এর উদ্দেশ্য কখনোই আমাকে সাহায্য করা ছিল না। আমার গলার স্বর এভাবে ভয়ে প্রায় বুঝে এলো। আমি মিনতি করার সুরে প্রায় কাঁদো কাঁদো হয়ে বললাম, আমার কোনো বাড়ি পৌঁছানোর দরকার নেই। দয়া করে আল্লাহর দোহাই লাগে আপনি আমাকে এখানে নামিয়ে দিন। প্লিজ গাড়িটা থামান, আমি পায়ে হেঁটে চলে যেতে পারবো। কিন্তু আমার এই কাতর অনুনয় বিনয় তার উপর কোনো প্রভাব ফেলল না। সে আমার দিকে একবার তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়েই আবার সামনের দিকে মুখ ঘুরিয়ে নিল এবং স্টিয়ারিংয়ে হাত রেখে পুনরায় গাড়ি চালাতে শুরু করলো। অ্যাম্বুলেন্সটা একটা ঝাঁকুনি দিয়ে আবার চলতে শুরু করায় আমার শেষ আশাটুকুও নিভে গেল। আমি বুঝতে পারলাম এই ভয়ঙ্কর জিনিসটার হাত থেকে আমার মুক্তি নেই। আমার মাথায় তখন একটা চিন্তা, যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে আমি মরিয়া হয়ে উঠলাম। আমি ভাবলাম চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে দেব, হাত পা ভাঙলে ভাঙবে, মরে গেলে যাব, তবে এই জীবন্ত কবরের ভেতর আর এক মুহূর্ত নয়। আমি আমার আসন থেকে উঠে টলতে টলতে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার দিকে এগিয়ে গেলাম। আমি দরজার হাতলটা ধরে সর্বশক্তি দিয়ে টান দিলাম। ভেতর থেকে খট করে একটা শব্দ হলো, অর্থাৎ লকটা খুলে গেছে, কিন্তু দরজাটা এক চুলও নড়ল না। আমি আমার সমস্ত শক্তি এক করে দরজাটা বাইরের দিকে ধাক্কাতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো শক্তি বা তালা দিয়ে দরজাটা বাইরে থেকে আটকে রাখা হয়েছে। আমি উন্মত্তের মতো দরজায় কিল ঘুষি লাথি মারতে লাগলাম আর গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করলাম, বাঁচাও, কেউ আছো, বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। আমার এই অসহায় ব্যর্থ আস্ফালন দেখে ড্রাইভিং সিটে বসা সে অবয়বটা হঠাৎ করে খুব বিকটভাবে, বিভৎসভাবে হাসতে শুরু করলো। সেই হাসি কোনো মানুষের হাসি নয়, সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল পৈশাচিক উল্লাস, নিষ্ঠুরতা আর আমার অসহায়ত্ব নিয়ে চূড়ান্ত বিদ্রোহ। সেই হাসির শব্দটা এত তীব্র ছিল যে আমার মনে হলো অ্যাম্বুলেন্সের ধাতব দেয়ালগুলো থরথর করে কাঁপছে। সেই শব্দ রাতের নিস্তব্ধতাকে চিরে লক্ষ লক্ষ টুকরো করে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার কানের পর্দা ফেটে যাবে। আমি সহ্য করতে না পেরে দুই হাতে কান চেপে ধরে অ্যাম্বুলেন্সের শীতল ধাতব মেঝের ওপর বসে পড়লাম। আমার পুরো পৃথিবী যেন আমার চারপাশে ঘুরছিল। আমি বুঝতে পারছিলাম আমি একাই এই ভয়ঙ্কর অবয়বের সাথে এই বদ্ধ বাক্সে আটকা পড়েছি, আর আমার সামনে শুয়ে আছে এক রহস্যময় রক্তমাখা লাশ, যা হয়তো লাশ নয়, অন্য কিছু। বাঁচার কোনো পথই আমার সামনে খোলা ছিল না। মৃত্যু যেন আমার দিকে তাকিয়ে সেই ড্রাইভারের সাথে অট্টহাসিতে ফেটে পড়ছিল। সেই বিকট হাসি থামার কোনো লক্ষণই ছিল না, বরং তার তীব্রতা বেড়ে চলছিল, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল আমার হৃৎপিণ্ডের অসহনীয় ধুকপুকুনি। আমি শুধু মেঝের ওপর গুণ্ডলি পাকিয়ে কাঁপছিলাম আর ভাবছিলাম এরপর আমার জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। ভয়, আতঙ্ক আর চরম হতাশায় আমি তখন প্রায় জ্ঞান শূন্য। ড্রাইভারের সেই পৈশাচিক কান ফাটানো হাসি আমার মগজের ভেতরে যেন গরম সীসার মতো প্রবেশ করছিল। আমি অ্যাম্বুলেন্সের মেঝের ওপর কুণ্ডলি পাকিয়ে পড়েছিলাম। আমার গলা দিয়ে গোঙানির মতো একটা শব্দ বেরোচ্ছিল। আমি কাঁদছিলাম, কিন্তু আমার কান্না সেই নারকীয় হাসির শব্দের নিচে চাপা পড়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার জীবনের শেষ এখানেই। ঠিক সেই মুহূর্তে যখন আমি বাঁচার সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম, তখন এমন এক ঘটনা আমার চোখের সামনে ঘটল যা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। সেই দৃশ্য আমার স্মৃতিতে চিরদিনের জন্য এক গভীর দগদগে ঘা হয়ে গেছে। আমার চোখের সামনে স্ট্রেচারের ওপর রক্তমাখা সাদা কাপড়ে শুয়ে থাকা সেই নিথর অবয়বটা হঠাৎ নড়ে উঠল। প্রথমে আমার মনে হলো গাড়ির ঝাঁকুনিতে এমনটা হচ্ছে, কিন্তু না। আমি আবার বিস্ফারিত চোখে স্পষ্ট দেখলাম চাদরের ভেতর থেকে কিছু একটা ধীরে ধীরে প্রায় অলস ভঙ্গিতে উঠে বসার চেষ্টা করছে। আমার হৃৎপিণ্ডটা ধক করে থেমে গিয়ে আবার যেন দ্বিগুণ গতিতে চলতে শুরু করলো।
আমি ভয়ে জমে গিয়েছিলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ সরছিল না। সেই অবয়বটা ধীরে ধীরে উঠে বসলো। সাদা চাদরটা তার শরীর থেকে মসৃণভাবে পিছলে নিচে পড়ে গেল। চাদরের আড়াল থেকে যে সত্তাটা বেরিয়ে এলো তা কোনো মানুষের নয়, হতে পারে না। তার শরীরটা ছিল সম্পূর্ণ আলকাত্রার মতো কুচকুচে কালো, চামড়াটা পোড়া এবং কুচকানো। কোনো পেশি বা মেদের অস্তিত্ব নেই, কেবল হাড়ের ওপর যেন কালো চামড়াটা সেটে দেয়া হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। চোখের জায়গায় ছিল দুটো টকটকে লাল গর্ত, যেন দুটো জ্বলন্ত কয়লা সেখানে বসানো। নাক বলতে কিছু ছিল না, কেবল দুটো ছিদ্র। আর ঠোঁটের জায়গায় ছিল একটা কান থেকে আরেক কান পর্যন্ত বিস্তৃত লম্বা চিরা দাগ, যা একটা বিভৎস চিরস্থায়ী হাসির মতো দেখাচ্ছিল। সেই কালো ভয়াল অবয়বটা আমার দিকে তার লাল চোখ দুটো দিয়ে তাকালো। তারপর ড্রাইভিং সিটে বসা সত্তাটার সাথে গলা মিলিয়ে বিকট বিভৎস আওয়াজে হাসতে শুরু করলো। এবার দুজন আর ভিন্ন কিন্তু সমান ভয়ঙ্কর হাসি মিলেমিশে একাকার হয়ে গেল। তাদের সেই সম্মিলিত হাসির শব্দে অ্যাম্বুলেন্সের ভেতরটা যেন নরকের প্রতিধ্বনি হয়ে উঠল। আমার আর সহ্য করার ক্ষমতা ছিল না। ভয় আর আতঙ্কে আমার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হলো। আমার মুখে তখন আর কোনো কথা আসছিল না। গলা শুকিয়ে মরুভূমির মতো খটখটে হয়ে গিয়েছিল। হঠাৎ করে এই কথা থেকে যেন আমার অবচেতন মন বাঁচার শেষ আকতিটুকু খুঁজে পেল। আমার সমস্ত সত্তা যখন ভয়ে অসাড়, তখন আমার মুখ দিয়ে আপনা আপনি একটা শব্দ বেরিয়ে এলো, যে শব্দটা আমি ছোটবেলা থেকে শিখেছি, বিপদের সময় আশ্রয় চাওয়ার শব্দ। আমি আমার ভাঙা ফেসফেসে গলায় আমার ফুসফুসের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে ডাকতে শুরু করলাম। আমি আর কিছু ভাবতে পারছিলাম না, কেবল আল্লাহর নামই আমার মুখে আসছিল। আমি চোখ বন্ধ করে সর্বশক্তি দিয়ে এক নাগাড়ে চিৎকার করে যাচ্ছিলাম, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও। আর ঠিক তখনই এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটল। আমি যে দরজাটা এতক্ষণ ধরে খোলার জন্য উন্মত্তের মতো চেষ্টা করেও একজন নড়াতে পারিনি, সেই দরজাটা খট করে একটা জোরালো শব্দ করে খুলে গেল, যেন অদৃশ্য কোনো হাত আমার প্রার্থনায় সাড়া দিয়ে তালাটা খুলে দিয়েছে। সেই পৈশাচিক হাসিটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আমি আর এক সেকেন্ডও দেরি করলাম না। এটা আমার জন্য আল্লাহর তরফ থেকে পাঠানো একমাত্র সুযোগ। আমি 7 পাঁচ না ভেবেই জীবনের মায়া ত্যাগ করে সেই চলন্ত অ্যাম্বুলেন্স থেকে লাফ দিলাম। রাস্তায় পড়ার সাথে সাথেই আমার শরীরটা পিছের ওপর কয়েকটা পাক খেয়ে ছিটকে পড়লো। আমার কোনোই হাঁটু আর কাঁধের চামড়া ছিলে গিয়ে তীব্র জ্বালা করতে শুরু করলো। কপালটা রাস্তার সাথে ঠুকে গিয়ে গরম রক্তে আমার মুখ ভেসে গেল। কিন্তু সেই মুহূর্তে শারীরিক যন্ত্রণার চেয়েও আমার কাছে বড় ছিল ওই জীবন্ত দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়া। অ্যাম্বুলেন্সটা কিন্তু থামলো না। আমার লাফ দেওয়ার পর সেটা এক মুহূর্তের জন্য গতি কমালো না। সেটা তার নিজের গতিতে সোজা সামনের দিকে এগিয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই রাতের জমাট বাঁধা অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমি যে রাস্তায় পড়েছিলাম, সৌভাগ্যবশত সেটা আমার বাড়ির দিকে যাওয়ার রাস্তায় ছিল। আমি প্রচণ্ড ব্যথা আর যন্ত্রণা উপেক্ষা করে কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়ালাম এবং আমার সর্বশক্তি দিয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে আমার পায়ের সাথে ভারী কিছু একটার ধাক্কা লাগলো আর আমি নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে আবার রাস্তায় পড়ে গেলাম। এবার আমার গোড়ালিতে তীব্র ব্যথা লাগলো। আমি প্রচণ্ড বিরক্তি আর ভয় নিয়ে পেছনে তাকালাম। দেখতে চাইলাম এই নির্জন রাস্তায় আবার কিসের সাথে ধাক্কা খেয়ে আমি পড়লাম। আর পেছনে তাকিয়ে আমি যে দৃশ্য দেখলাম তাতে আমার ভয় সমস্ত সীমা অতিক্রম করে গেল। আমার শরীরের রক্ত যেন সত্যি শিরা উপশিরায় জমে বরফ হয়ে গেল। শীত দ্বারা বেয়ে এক হিমশীতল স্রোত আমার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গেল, যা আমার চিন্তা শক্তিকে অসাড় করে দিল। আমি দেখলাম রাস্তার উপর ঠিক যেখানে আমি পড়েছি সেখানে পাশাপাশি দুটো লাশ পড়ে আছে। আর কেউ নয়, তারা হলো সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর সে বিভৎস কালো অবয়ব। দুজনের শরীরেই সেই সাদা চাদরটা জড়ানো, ঠিক যেভাবে অ্যাম্বুলেন্সের ভেতরে ছিল। শুধু তাদের বিকৃত ভয়ঙ্কর চেহারা দুটো চাদরের বাইরে বেরিয়ে আছে। তাদের নিষ্প্রাণ চোখ দুটো খোলা আমার দিকেই তাকিয়ে আছে আর তাদের ঠোঁটের কোণে লেগে আছে সেই পৈশাচিক বিদ্রুপের হাসি। আমি বুঝতে পারলাম আমি আসলে কোনো জীবিত মানুষের সাথে ধাক্কা খাইনি, আমি ধাক্কা খেয়েছি তাদের লাশের সাথে। এই অসম্ভব দৃশ্য আমার শেষ আশাটুকুকে উচ্ছন্ন করে দিল। রাস্তার মাঝখানে আমার পায়ের কাছেই সেই দুটো বিভৎস লাশ পড়ে থাকতে দেখে আমার পৃথিবী যেন দুলে উঠেছিল। আমার মস্তিষ্ক এই অবাস্তব দৃশ্যকে কোনোভাবে মেনে নিতে পারছিল না। যে দুটো ভয়াল সত্তা একটু আগেই জীবন্ত অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরে আমার দিকে তাকিয়ে নরকে উল্লাসে হাসছিল, তারা এখন আমার পায়ের সামনে নিষ্প্রাণ শীতল লাশ হয়ে পড়ে আছে। এই অসম্ভব যুক্তিরতির দৃশ্য আমার মানসিকতাকে চুরমার করে দিচ্ছিল। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। আমি কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম ওই দুটো লাশের দিকে। তাদের নিষ্প্রাণ কাচের মতো চোখ দুটো যেন তখনও আমার দিকেই তাকিয়ে আছে।
আর ঠোঁটের কোণে জমে থাকা সেই পৈশাসিক হাসিটা যেন রাতের অন্ধকারে আরো বেশি জীবন্ত, আরো বেশি বিদ্রুপাত্মক হয়ে উঠেছে। কয়েক মুহূর্তের জন্য আমি যেন সময়ের বাইরে চলে গিয়েছিলাম, ভয়ে জমে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই আমার ঘোর ভাঙল। আমার কানে আবার সেই বিকট হাসির আওয়াজ ভেসে এলো, কিন্তু এবার সেই হাসি কোনো নির্দিষ্ট দিক থেকে আসছিল না। মনে হচ্ছিল সেই শব্দটা যেন আমার চারপাশ থেকে, আকাশ থেকে মাটি ফুঁড়ে উঠে আসছে, কখনো ডান দিক থেকে, কখনো বাম দিক থেকে। আবার পরক্ষণে মনে হচ্ছিল হাসিটা আমার নিজের মাথার ভেতর থেকে আসছে। তার সাথে যোগ হয়েছিল অ্যাম্বুলেন্সের সেই পরিচিত তীক্ষ্ণ হুইসেলের আওয়াজ, যা আমার স্নায়ুকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। আমি মরিয়া হয়ে আশপাশে তাকালাম, কিন্তু কোথাও কোনো অ্যাম্বুলেন্সের চিহ্ন মাত্র ছিল না। রাস্তাটা ছিল সম্পূর্ণ ফাঁকা, কেবল আমি, আমার পায়ের কাছে পড়ে থাকা দুটো অসম্ভব লাশ, আর সেই প্রেতাত্মার মতো ভেসে বেড়ানো শব্দ। এই অদৃশ্য শব্দের উৎস আমার ভয়কে এক নতুন অসহনীয় মাত্রায় নিয়ে গেল। আমি বুঝতে পারলাম তারা চলে যায়নি, তারা এখানে আছে, আমার চারপাশে অদৃশ্য রূপে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। আমার গলা চিরে একটা প্রাণ কাঁপানো জান্তব চিৎকার বেরিয়ে এলো, আর আমি আবার দৌড়াতে শুরু করলাম। এবার আমি আর পেছনে ফিরে তাকানোর সাহস করিনি। আমার শুধু মনে হচ্ছিল ওই দুটো লাশ বা তাদের ছায়ামূর্তি আমার পিছু নিয়েছে। আমি তাদের শীতল উপস্থিতি আমার ঘাড়ে অনুভব করতে পারছিলাম। আমার মনে হচ্ছিল আমি যদি একবার থামি বা গতি কমাই, তাহলেই তাদের বরফ শীতল হাত আমার কাঁধে স্পর্শ করবে। ভয় আর আতঙ্কে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছিল। আমার ফুসফুস দুটো যেন আগুনের গোলায় পরিণত হয়েছিল, তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। কিন্তু আমি থামিনি। আমার শরীরের সমস্ত শক্তি, শারীরিক এবং মানসিক এক করে আমি শুধু দৌড়াচ্ছিলাম। আমার একটাই লক্ষ্য ছিল, একটাই আশা, আমার বাড়ি, আমার নিরাপদ আশ্রয়। আমার মনে হচ্ছিল একবার যদি বাড়ির চৌকাঠে পা রাখতে পারি, তাহলে এই দুঃস্বপ্ন শেষ হয়ে যাবে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আমি দৌড় থেকে আমার বাড়িটা দেখতে পেলাম। দোতলার বারান্দায় একটা হলদে বাল্ব জ্বলছিল। এই জমাট বাঁধা অন্ধকারের রাজ্যে এক বিন্দু আলো আমার কাছে স্বর্গের আলোর মতো মনে হলো। সেই আলোটুকু দেখেই আমার নিস্তেজ হয়ে আসা শরীরে যেন নতুন করে প্রাণের সঞ্চার হলো। আমি আমার বাবা মাকে চিৎকার করে ডাকতে শুরু করলাম, বাবা, মা, আমাকে বাঁচাও, দরজা খোলো। আমি আমার গলার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করছিলাম, সাহায্যের জন্য আকুতি জানাচ্ছিলাম। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, আমি যে চিৎকার করছি তার কোনো আওয়াজ আমার নিজের কানে পৌঁছাচ্ছে না। আমি অনুভব করতে পারছিলাম যে আমার গলার শিরা ফুলে উঠেছে, মুখ হা হয়ে আছে, কিন্তু চারপাশ যেমন নিস্তব্ধ ছিল তেমনই রইল। আমার মুখ থেকে কোনো শব্দই বেরোচ্ছে না। সেই ভয়ঙ্কর শক্তিরা আমার কণ্ঠস্বরও কেড়ে নিয়েছে। এই উপলব্ধিটা আমার কাছে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর মনে হলো। আমি এখন সম্পূর্ণ একা, অসহায় এবং বোবা। চিৎকার করে কাউকে ডাকার শেষ উপায়টুকু আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার তখন কেবল একজনই ভরসা ছিল, মহান আল্লাহ। আমি আর চিৎকার করার বৃথা চেষ্টা না করে মনে মনে আল্লাহর নাম জপতে শুরু করলাম, আর আমার শেষ শক্তিটুকু দিয়ে দৌড়াতে লাগলাম। আমার বাড়ি আর আমার মধ্যে দূরত্ব খুব বেশি ছিল না, হয়তো বড়জোর 2 বা 3 মিনিটের হাঁটার পথ। কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ওই পথটুকু যেন অনন্তকাল ধরে বিস্তৃত এক মরুভূমির মতো মনে হচ্ছিল। আমি দৌড়াচ্ছি, কিন্তু পথ যেন ফুরাচ্ছেই না। আমার বাড়িটা যেন একটা মরীচিকা। আমি যত এগোচ্ছি ওটা ততই দূরে সরে যাচ্ছে। সময় যেন আমার জন্য থমকে গিয়েছিল। সেই অশরীরী হাসি আর হুইসেলের শব্দ ক্রমাগত আমার কানের কাছে তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। আমাকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য তাদের শেষ চেষ্টা চালাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি আর এক পাও এগোতে পারবো না। আমার শরীর আর আমার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু আমার মন তখনও হার মানতে রাজি ছিল না। বাড়ির ওই টিমটিমে হলদে আলোটাই ছিল আমার অন্ধকারের সমুদ্রের একমাত্র বাতিঘর। আমার শরীরের শেষ শক্তিটুকু ফুরিয়ে এসেছিল। আমার পা দুটো যেন আর আমার ছিল না, সেগুলো ছিল দুটো ভারী পাথরের খণ্ড, যা আমি টেনে নিয়ে যাচ্ছিলাম। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। সোডিয়াম লাইটের হলদে আলোগুলো লম্বা লম্বা রেখায় পরিণত হচ্ছিল। আমি কোনো মতে পা টেনে টেনে বাড়ির দিকে এগোচ্ছিলাম। আমার বাড়ি থেকে আমি আর মাত্র কয়েক কদম দূরে, ঠিক আমাদের পরিচিত সবুজ রঙের সদর দরজাটার কাছাকাছি এসে আমি আর পারলাম না। আমার পা দুটো বেইমানি করলো। আমার চোখের সামনে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার আর ওই কালো বিভৎস অবয়বটার চেহারাটা শেষবারের মতো স্পষ্ট হয়ে ভেসে উঠল। তাদের সেই বিকট পৈশাসিক হাসির আওয়াজ আর অ্যাম্বুলেন্সের হুইসেলের তীক্ষ্ণ শব্দ আমার কানের পর্দায় যেন হাতুড়ির মতো আছড়ে পড়ল। এরপর আমার আর কিছু মনে নেই। জমাট বাঁধা অন্ধকারের এক অতল গহ্বরে আমি তলিয়ে গেলাম। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। কতক্ষণ পর জানি না। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি চোখ মেলে নিজেকে আমাদের বাড়ির চেনা বিছানায় আবিষ্কার করলাম। মাথার উপর ফ্যানটা ঘুরছে। ঘরের পরিচিত হলদে আলোটা আমার চোখে খুব প্রশান্তিদায়ক মনে হচ্ছিল।
আমার গায়ে একটা মোটা কাঁথা জড়ানো। আমি বুঝতে পারছিলাম আমি অবশেষে নিরাপদ। আমার চারপাশে বাবা, মা, বড় ভাই সহ পরিবারের সবাই অত্যন্ত চিন্তিত মুখে বসে আছে। আমাকে চোখ খুলতে দেখে মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করলো। বাবা এগিয়ে এসে আমার কপালে হাত রাখলেন। তার চোখে মুখে ছিল গভীর উদ্বেগ আর স্বস্তি। আমার বড় ভাই আমার হাতটা ধরে রেখেছিল। সে জানালো আমার ফিরতে অস্বাভাবিক দেরি হওয়ায় সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত আমাকে খুঁজতে বের হয়। বাড়ির কাছাকাছি এসে আমাদের গেটের সামনে সে আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। আমার কপালের ক্ষত থেকে রক্ত শুকিয়ে জমে আছে। জামা কাপড় ধুলো কাদায় মাখামাখি এবং বিভিন্ন জায়গায় ছিলে গিয়ে রক্ত ঝরছে। তার চিৎকার শুনে বাবা আর আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং সবাই মিলে ধরাধরি করে আমাকে ঘরে নিয়ে আসেন। একজন ডাক্তারকেও খবর দেওয়া হয়েছিল। তিনি এসে আমাকে দেখে কিছু ওষুধ দিয়ে গেছেন। আমার সারা শরীর তখনও ভয়ে আর আতঙ্কে থরথর করে কাঁপছিল। আমার শরীরে প্রচন্ড জ্বর এসে গিয়েছিল। পরিবারের সবাই আমার চারপাশে বসেছিল। তাদের চোখে ছিল হাজারো প্রশ্ন। তারা বারবার জিজ্ঞাসা করছিল আমার সাথে ঠিক কি হয়েছে, কিভাবে আমি এতটা আঘাত পেলাম, কে আমার এই অবস্থা করেছে। প্রথমে আমি ভয়ে কিছুই বলতে পারছিলাম না। রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে পড়তেই আমার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না। কিন্তু আমার মায়ের কান্না আর বাবার অসহায় মুখ দেখে আমি বুঝতে পারলাম আমাকে বলতেই হবে। আমি তাদের অভয় পেয়ে কান্না জড়িত কণ্ঠে থেমে থেমে ভাঙা ভাঙা ভাবে রাতের সেই দুঃস্বপ্নের মতো সত্যি ঘটনাটা খুলে বললাম। সেই নির্জন রাস্তায় একা হেঁটে ফেরা, রহস্যময় অ্যাম্বুলেন্সের আবির্ভাব, ড্রাইভারের অদ্ভুত আচরণ, গাড়িতে ওঠার পর তার পৈশাচিক নীরবতা, আমার অস্বাভাবিক ঘুম থেকে উঠে রক্তমাখা লাশ দেখা, সবকিছু আমি এক এক করে বললাম। আমি যখন ড্রাইভার আর সেই কালো অবয়বের বিভৎস হাসি, চলন্ত গাড়ি থেকে আমার লাফ দেয়া এবং সবশেষে রাস্তার উপর তাদের লাশ পড়ে থাকতে দেখার কথা বললাম, তখন ঘরের ভেতর যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমার কথা শুনে পরিবারের সবাই প্রচন্ড ভয় পেয়ে গেলেন। তাদের মুখের রং ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় দরদরদ পড়তে লাগলেন। বাবা প্রথমে বলার চেষ্টা করলেন যে হয়তো আমি জ্বরের ঘরে কোনো দুঃস্বপ্ন দেখেছি, কিন্তু যখন আমার ভাই আমার শরীরের আঘাত আর ক্ষতের দিকে ইশারা করলো তখন তিনিও চুপ হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন এটা কেবলই দুঃস্বপ্ন হতে পারে না। সেই রাতের পর আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি। প্রায় মাসখানেক আমি বিছানা থেকে উঠতে পারিনি। তীব্র জ্বর আর শারীরিক যন্ত্রণার চেয়েও ভয়ঙ্কর ছিল মানসিক যন্ত্রণা। আমি দিনের বেলাতেও ভয়ে চমকে উঠতাম, আর রাত হলেই আমার আতঙ্ক শতগুণে বেড়ে যেত। ঘুমের মধ্যে আমি প্রায় চিৎকার করে উঠতাম, দুঃস্বপ্ন দেখে ভয়ে জেগে যেতাম। আমার চোখের সামনে সারাক্ষণ ওই বিভৎস চেহারা দুটো ভাসত, আর কানের মধ্যে বাজত সেই নারকীয় হাসি আর হুইসেলের শব্দ। পরিবারের অক্লান্ত সেবা যত্ন, ভালোবাসা আর দোয়ায় আমি ধীরে ধীরে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠি। প্রায় মাসখানেক পর আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফিরে আসার শক্তি পাই। কিন্তু সেই রাতের ঘটনা আমি কোনোদিনও ভুলতে পারিনি, আর হয়তো কোনোদিন পারবও না। ওই ভয়ঙ্কর স্মৃতিটা আমার মনের গভীরে, আমার আত্মার ভেতরে একটা স্থায়ী ক্ষতর চিহ্ন হিসেবে রয়ে গেছে। এখন আমি আর কখনো রাতে একা বাইরে থাকি না। কোনো অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে আজও আমার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। আমি জানি না সেদিন রাতে আমি ঠিক কিসের পাল্লায় পড়েছিলাম। তারা কি কোনো অশরীরী ছায়ামূর্তি ছিল, নাকি আরো ভয়ঙ্কর কিছু, তা আমার জানা নেই। কিন্তু আমি এটা জানি যে মহান আল্লাহ সেদিন আমার প্রার্থনায় সাড়া দিয়ে আমাকে এক অলৌকিক উপায়ে বাঁচিয়ে দিয়েছিলেন। সেই ঘটনার পর থেকে আমি একটা জিনিস হাড়ে মজ্জায় উপলব্ধি করেছি, কখনোই কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে, বিশেষ করে এমন রহস্যময় পরিস্থিতিতে, কোনো সাহায্য বা লিফট নিতে নেই। হয়তো সেদিন রাতে ওই অ্যাম্বুলেন্সে না উঠলে আমার জীবনটা অন্যরকম হতে পারত। কিন্তু এখন এই ভয় আর আতঙ্ককে জীবনের সঙ্গী করে আমাকে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের চমৎকার ঘটনা। ঘটনাটি ঘটে ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকার কোনো একটা বাসায়। এটা আমার কাজিনের বাসা। বেশ কয়েক মাস আগে এই বাসাটা নিয়ে আমি একটা ছোট ঘটনা লাইভে হয়তো শেয়ার করেছিলাম, কিন্তু এখন আমি এটা বিস্তারিত আকারে জানাচ্ছি, যেহেতু এটা আমি শুনেছি মাত্র 2 দিন আগে। যাই হোক, এখন আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। 3-4 মাস আগে আমি সেই বাসায় গিয়েছিলাম। তো রাতে আমার সেখানে থাকা হয়েছিল। রাত তখন 2টা কি 2:15 বাজবে। তো আমি, আমার কাজিন এবং অন্য যারা ছিল ভাই বোনরা, আমরা সবাই মিলে গল্প করছিলাম। তো হঠাৎ একটা জিকিরের আওয়াজ পাচ্ছিলাম। এটা ছিল সিঁড়ির থেকে। তো ওদের বাসা ছিল 6 তলা, 7 তলায় ছিল ছাদ। তো ফ্ল্যাট বাসা যেহেতু, তো এরকম জিকিরের আওয়াজ আসছে। তো আমি আমার কাজিনকে জিজ্ঞাসা করি যে আসলে জিকিরটা করছে কে। তখন সে বলে যে আমাদের বাসায় যে সিকিউরিটি গার্ড আছে তিনি এরকম রাতে 2-1 বার
উপর উঠানামা করে এবং জোরে জোরে জিকির করে। তো আমার বিষয়টা বেশ অদ্ভুত লাগলো এবং বললাম যে এটা কেন, মানে কী কারণে এরকম জিকির করে, উনি তো বাঁশি ফুদলেও পারে। তো কাজিন বললো যে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমাকে আমি আরেকদিন বলবো। তারপর এরকম তো সেদিনের মতো পার হয়ে যায়। তো পরের দিন সকালে সে আমাকে একটা ঘটনা বলে দেখো আমাদের এই বাসাটা আসলে একটা সমস্যা আছে। এখন যেহেতু বাসা পাচ্ছি না, এখানে থাকছি, আর আমাদের এরকম খুব বেশি সমস্যা যে হচ্ছে তা না, বাট কিছু কিছু সমস্যা এখানে মাঝে মাঝে ঘটে। যাই হোক, এই 2 দিন আগে আমার সেই কাজিন আবার আসে। তো কথা প্রসঙ্গে আবার সেই কথাগুলা শুনলাম এবং ওকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছিল, সেদিন তো আসলে সম্পূর্ণ শোনা হয় নাই। তো সে বলছে যে দেখো আমাদের এখানে যে বাসাটা আছে এটা ছাদে একটা মেয়ে সুইসাইড করে, এবং সে সুইসাইড করে এরকম যে তার লাশটা নাকি মানে এরকম ছিল যে 11টা-12টা হবে রাত্রে, এরকম সময় নাকি মেয়েটা ছাদ থেকে লাফ দেয় এবং সেই বাসার নিচে গ্যারেজ আছে, একটা ফাঁকা অংশ আছে, ওইখান থেকে গ্যারেজে লাশটা পড়েছিল। ফজরের সময় যখন লাশটা পাওয়া যায় তখন তো এরকম নিয়ে যাওয়া হয় হসপিটালে। তো ডাক্তার তখন বলে পোস্টমর্টমের পর যে লাশটা নাকি এরকম 4-5 ঘন্টা আগে মারা গিয়েছিল, তখন এরকম হয়তো আগে থেকে লাশটা পড়েছিল, আমরা হয়তো কেউ তখন খেয়াল করিনি। তো আমার কাজিন যেটা বলে যে যেদিন মেয়েটা সুইসাইড করে সেদিন নাকি দাঁড়ানো সেখানে ছিল না, আর এটা আরও কয়েক বছর আগের ঘটনা। তো তারপর যে সমস্যাটা হয় যে এই সুইসাইডাল কেসটা ঘটার পর থেকে নাকি বাসায় নাকি প্রায় ফ্ল্যাটে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। যেমন আমার চাচাতো ভাই, সে তো সেই বাসায় ছিল, সে মাঝে মাঝে সেই যে ওদের বাসার যে বারান্দাটা আছে সেখানে বসে মাঝে মাঝে রাতে গান শুনতো সে হেডফোন দিয়ে। তো সে নাকি কয়েকদিন আগে দেখেছে একটা উপর থেকে পড়ছে। তো ও ততটা প্রথমবার খেয়াল করে না, তো তোর মতো গান শুনছে, কিন্তু আশেপাশে যে বাড়িঘর আছে তাও কিন্তু না, মানে ওদের যে 6 তলা আশেপাশে পুরো খালি, সামনে খালি মাঠের মতো। ও যখন বিষয়টা খেয়াল করছে না, তখন 5 মিনিট কি 6 মিনিট এরকম পার হবে, তখন সে ঘড়িতে দেখছে 2:57 রাত্রেবেলা। তো 57 মিনিট দেখেছে, সময়টা দেখেছে পরে, সে শুধু দেখলো যে উপর থেকে কেউ একজন হয়তো নিচে পড়ে গিয়েছে। তখন ছিল এরকম 2:57। তো এটা সে প্রথম এরকম দিন দেখে, কিন্তু ও অনেকক্ষণ নিচে তাকায় ছিল যে কিছু পড়লো নাকি দেখবে, এবং নিচে পড়ার সঙ্গে সঙ্গে একটা মানে ধুম করে একটা আওয়াজ নাকি হয়েছে। তো ওর এটা একটু সন্দেহ লাগে, ও তো ভাবতেছে এটা কি মনের ভুল না অন্য কিছু। সপ্তাহখানিক পরে আবার ঠিক সেম সেরকম বারান্দায় বসে আছে, এবারও ঠিক একই ঘটনা। যখন উপর থেকে জিনিসটা পরে ও হঠাৎ করে ঘড়ির দিকে তাকা দেখে যে কয়টা বাজে, এত রাতে এটা কী ঘটলো। ঠিকই তখন ওর যে ডিজিটাল ঘড়ি সেখানে সে দেখছে 2:57 বাজে। তারপর এটা ছিল ওর সাথে ঘটে যাওয়া ঘটনা। বাসায় মাঝে মাঝে নাকি সেই বাসায় কিছু রান্না করলে অনেক কিছু নাকি গায়েব হয়ে যেত, পাওয়া যেত না। তো আমার সেই কাজিন আরেকটা ঘটনা বলে, যেটা আমি হয়তো বা বেশ কয়েকদিন আগে এটা শেয়ার করেছিলাম লাইভ একটু ছোটো আকারে, এখন সেটা আমাকে বলল যে ওদের বাসায় রাত্রেবেলা একদিন দারোয়ান ফোন দেয়, তখন মাঝরাতের মতো। আশ্চর্যের বিষয় কি আমি পরে বলছি, যখন ফোন দিয়ে বলছে যে আপনাদের গাড়িটা স্টার্ট করে চলে গেছেন কেন, গ্যারেজে তো আপনার গাড়ি পড়ে আছে এরকম স্টার্ট দেওয়া অবস্থায়। তো দারোয়ানের কথা শুনে, যেহেতু কাজিনের রাত্রেবেলা একটু লেট করে ঘুমায়, তারা বলছে কি হয়েছে, কেন, কে স্টার্ট করবে গাড়ি, বলছে নিচে এসে দেখে যান। তখন নিচে এসে দেখে যাবে, তখন আমার সেই চাচাতো বোনের হাজব্যান্ড উনি দেখছে যে ঠিকই গাড়িটা স্টার্ট দেওয়া কিন্তু লক করা। ওনার কথা একটাই যে প্রতি রাতে আমি গাড়ি বন্ধ করে যাই, স্টার্টটা দিল কে। এটা যখন উনি দেখছিল, আর মানে যে গাড়িটা যখন দেখছিল তিনি ঠিকভাবে সব ঠিক আছে না, একেবারে স্টার্টে তিনি বন্ধ করে যখন গেটটা লাগাবে, ঠিকই দেখে ঘড়িতে তখন সেই গ্যারেজের উপরে যে ঘড়িটা ডিজিটাল ঘড়ি আছে 2:57 থেকে মাত্র 58 মিনিটে গেল। মিনিটটা আসলে কোনো কথা না, কিন্তু ওনারা যখন এই বিষয় নিয়ে আলাপ ছিল বেশ কয়েকদিন আগে, তখন দেখছে যে সময়টা কিন্তু ওই সময়ই থাকে। তারপর সেই কাজিন আমাকে বলে দেখো কাকতালীয় বিষয়ে 1-2বার ঘটতে পারে, কিন্তু এতবার তো ঘটার কথা না। সর্বশেষ যে সমস্যাটা হয় অনেক কাজিনের ছোটো মেয়ের সাথে, ও ক্লাস 1-এ পড়ে, ও নাকি প্রায় রাতে খুব কান্নাকাটি করতো, এবং মাঝে মাঝে যখন এই কান্নাকাটি করতো তখন সে নাকি রুমের পাশে যে বারান্দাটা ছিল সেখানে নাকি গ্রিলের দিকে মানে দাঁড়ায়, ওই হাত পা বাইরের দিকে দিয়ে দুষ্টাইম করে হাসাহাসি করতো, এবং যখনই ওকে টান দিয়ে নিয়ে আসা তখন কান্নাকাটি করেই যেত। এই ঘটনাগুলো যখন টুকটাক ঘুরছে, তখন ওরা নাকি এরকম একজন হুজুরের সাথে কথা বলে। তো হুজুর বলছে দেখেন অনেক সময় খারাপ কিছু নজর পড়ে এরকম ঘটতে পারে, আপনি এটা ইগনোর করেন আর কিছু
দোয়া লিখে দেন হুজুর কাগজে কলমে এবং বলে যেটা বাসায় একটা কোণা এরকম গিটমের অবস্থায় রেখে দিবেন, এবং আপনাদের যে বিছানা আছে ওখানে কিছু দোয়া দেয়, বলে যেগুলা সুতা দিয়ে পেঁচে এগুলো আপনারা ওখানে রেখে দেবেন, আশা করি সমস্যা হবে না। তো আমার কাজিন যেটা বলে যে দেখো বাসাটায় আসলে যেটা ঘটেছিল সর্বশেষ যেটা শুনেছে সেটা হচ্ছে যে বর্তমানে যে দারোয়ান আছে সে দারোয়ানটা এরকম দোয়া দুরুদ পড়ে এই কারণেই যে তিনি নিজেও কিছুটা ভয় পায়, এবং এটা নাকি ওনাকে এই যখন কাজ উনি শুরু করবে তার আগেই নাকি বাড়িওয়ালা বলে দিয়েছিল যে দেখেন, বা যিনি ফ্ল্যাট ওনার যিনি ছিল যারা পূর্বে থেকে তারা আছে তারা নাকি বলে দিয়েছিল যে কোনো একটা হুজুর হয়তো বলে দিয়েছিল যে রাতে এরকম 4-5 বার এরকম পুরোটা সিঁড়িতে এরকম জিকির করতে হবে, দোয়া দুরুদ পড়তে হবে, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যদিও আগের থেকে সমস্যা নেই, এখন অনেক কমে গিয়েছে। তার পাশাপাশি আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে ওই যে মেয়েটা সুইসাইড করেছিল তখন নাকি রাত 2:57 ছিল। আমি জানি না এটা আপনাদের কেমন লেগেছে ঘটনা, কিন্তু বাস্তব একটা অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। হয়তো এটা ছোটো আকারে আগে শেয়ার করা হয়েছিল, হয়তো কোনো একটা লাইভে ছোটো আকারে, কিন্তু আজকে আমি সম্পূর্ণ জেনে আজকে শেয়ার করলাম। তো আমি এখন চলে যাব আরেকটা ঘটনায়। এই ঘটনাটা আমাকে সিলেট থেকে পাঠিয়েছেন ইদরাক ভাই। তিনি যেটা বলেছেন যে একটা পবিত্র দিনে তার জন্ম হয়েছিল, এজন্য মাঝে মাঝে নাকি বেশ কিছু আশ্চর্যের বিষয়ের সম্মুখীন তিনি হন, এবং তিনি নাকি অনেক ঘটনার সাক্ষী হয়ে এখনও তিনি সাক্ষী হয়ে আছেন, এবং তিনি শেয়ার করেছেন যে এই বিষয়গুলো তিনি আস্তে আস্তে জানাবেন। তো তিনি বলেন যে ছোটোবেলা থেকে নাকি প্রায় সময় নাকি তিনি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতেন। তো তখন তিনি ক্লাস 7-এ পড়তেন, তো উনি স্কুলের মাঠে প্রায় ক্রিকেট খেলতো। তো একদিন তিনি খেলা শেষ করে মাগরিবের আজান যখন দিবে তখন তিনি স্কুলের মাঠের পাশে আরও 5 মিনিটের রাস্তা, সেখানে এক মসজিদে গিয়ে তিনি নামাজ পড়তে যাবেন। তো অজু যখন করছেন তিনি খেয়াল করে ওনার পকেটে যে টুপিটা আছে সেই টুপিটা তখন সেই মুহূর্তে নাই। তো তিনি বোঝা যায় যে না, নিশ্চয়ই খেলার মাঠে টুপিটা পরে গিয়েছে, এবং সেই টুপিটা ওনার বেশ প্রিয় একটা টুপি ছিল। তো উনি ঠিক করে যাচ্ছে ঠিক আছে নামাজটা পড়ি, জামাত পড়ি, জামাতের পর নাহলে কোনো এক বন্ধুকে নিয়ে সেই টুপিটাকে নিয়ে আসবো। কারণ তিনি একা যেতে চাচ্ছিলেন না, কারণ ওনার যে স্কুলের মাঠটা ছিল সেই মাঠ নাকি বেশ ভয়ানক ছিল, এখানে অনেক ঘটনা নাকি ঘটে। মানে ওনারা দলবদ্ধভাবে খেলতে যেত বা দলবদ্ধ সবাই এসে পড়তো, তারপর নাকি স্কুলে গেটটা লাগাই দিত ওই মাঠের এখানে। যাই হোক, ওনার এরকম নামাজ শেষ হওয়ার পর ওনার কোনো বন্ধুকে খুঁজে পাচ্ছিল না। এদিকে এটা ওনার খুব প্রিয় টুপি ছিল, এবং তিনি যেহেতু বেশ সাহসী ছিল ভাবছে যে কী আর ঘটবে, এখনও তো অন্ধকারই হয় না, যাই স্কুলের মাঠে ঘুরে আসি। তো তিনি তখন স্কুলের মাঠে যান, এবং যেতে যেতে তিনি একটু ভাবতে থাকেন যে এখানে নাকি অনেক ঘটনা ঘটেছিল, যে ওনার বন্ধুবান্ধব অনেকে নাকি একা গিয়ে অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলেছিল। যাই হোক, তিনি মাঠে গিয়ে দেখছে যে যখন ঢুকতে যাবে মাঠের সীমানাটা, দেখে যে 4-5টা কুকুর বসে আছে। ওনার কথা হচ্ছে একটাই যে 4-5টা কুকুর বসে আছে, গেট তো বাড়িতে লাগানো, আমি তো গেট খুলে ভিতরে ঢুকলাম, আর এখানে তো কুকুর থাকার কথা না। তিনি যখন মাঠের দিকে অতিক্রম করতে যাবে দেখছে যে কুকুরগুলো ওনাকে ধাওয়া করছে, বেশ খানিকটা ধাওয়া করে, এবং তিনি একটা বিষয় খেয়াল করছে স্কুলের মাঠটা বেশ বড় ছিল। 3-4 মিনিট তার নাকি দৌড়াচ্ছে, তবুও দেখছে যে পিছে কুকুর ঘেউ ঘেউ করছে, এবং এই 4-5টা কুকুর থেকে তিনি তখন চোখে পড়ে যে প্রায় 10-15টা কুকুর হয়ে গিয়েছে। এত জোরে চিৎকার করছিল, এবং তিনি কেমন জানি কুকুরগুলোকে দেখে মনে হচ্ছিল যে কুকুরগুলোর চোখগুলো অন্ধকার, তখন তো মাগরিবের পর মানে সেই আলোতে তিনি দেখছে যে কুকুরগুলোর চোখ লাল হয়ে গিয়েছে, এবং মনে হচ্ছে এখনই ওনাকে আক্রমণ করে কিছু একটা করে ফেলবে। তিনি বেশ ভয় পেয়েছে, এবং প্রাণ ছুটে তিনি স্কুলের মাঠের একবার শেষ প্রান্তে চলে যায়। গিয়ে তিনি তখন তার চোখে যে টুপিটা পরে চোখে তিনি তখন টুপিটা পরাবো, তিনি দেখছে কুকুরগুলোর পিছে নাই। কিন্তু নাই যখন, তখন তিনি স্কুলের সীমাটা তখন পিছন দিয়ে পার হয়ে যাওয়ার পর একটা ধান ক্ষেতের মতো একটা এরিয়া আছে, খুব শুনশান নিরাপত্তা, এবং তার কথা হচ্ছে যে থাক, স্কুলে গেট দেওয়ার পার হলাম না, এখান দিয়ে চলে গেলাম, যাই আমার মতো বাসায় চলে যায়। কিন্তু 2 মিনিট হাঁটার পর একটা মেয়েলি কান্নার আওয়াজ আসছে, এবং ওনাকে শুধু একটা কথাই বলছে, এবারের মতো বাইচা গেলি। তারপর তিনি আশেপাশে সব খুঁজতেছে, কিন্তু দেখেছি কিছুই নাই। তিনি যখন এইখান থেকে আসেন তার কয়েকদিন পর একটা জিনিস শুনতে পারেন একজনের মাধ্যমে, যে এগুলো আসলে নাকি একদল জিন অ্যাটাক করেছিল। জিনগুলো অ্যাটাক করেছিল, এরা নাকি সবসময় দলবদ্ধ হয়েই থাকে এবং দলবদ্ধ হয়ে চলাফেরা করে, এবং এরা নাকি বেশ ভয়ঙ্কর জিন। একবার যদি কোনো মানুষ তাদের মুখোমুখি হয় তারা নাকি সচরাচর সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে না।
তারপর আল্লাহর রহমতে নাকি তো সেই দিনের মতো বেঁচে গিয়েছিল। এই ঘটনাটা তিনি একটা ছোট ঘটনা তিনি তো এটা শেয়ার করেন। তো এখন সেই ইদ্রাক ভাই তিনি আরেকটা ঘটনা শেয়ার করেছেন, ওনারই একটা ঘটনা উনি যেটা বলেছিলেন যেটা নানার সাথে একটা ঘটনা আছে, এটা একটা অভিজ্ঞতা নানার সাথে। আর ওনার নানা সেই সিলেট এলাকার ওনাদের যেখানে ওনারা থাকতো সেখানে বেশ নাম করা একজন হুজুর ছিলেন এবং তিনি অনেক মানুষের সমস্যার সমাধান করতেন, অনেক ফরেজগার একজন মানুষ ছিলেন। আর তিনি ছোটোবেলা থেকে নানা বাড়িতে যেতে খুব বেশি পছন্দ করতেন। তো সেবারও তিনি তখন নানা বাড়িতে যান, তখন উনি ক্লাস 7 কেটে পড়ে, ভালোই বুঝ আছে ওনার। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তখন সেই নানা বাড়িতে থাকতেন এবং মাঝে মাঝে রাতেও থাকা হতো সেখানে। তো কোনো একদিন সেই নানা বাড়িতে তিনি ওনার যে আত্মীয় স্বজন যারা আছে কয়েকজন মিলে বসে ওনারা উঠানে বসে গল্প করছিল। তো এই ঘটনাকে আমি একটু বলে নিতে যাচ্ছি যে উনি যেটা বলেছেন নানা সম্পর্কে, যে ওনার নানা নাকি সচরাচর যে জিনদের এই সমস্যার সমাধানগুলো করতেন নাকি, মানে জিনদের নাকি এরকম বোতলবন্দি করতেন না বা জিনদের কখনো মারতেন না। তিনি নাকি যে বদ জিন বা খারাপ জিনগুলো ছিল এদেরকে নাকি অনেকক্ষণ ধরে সময় নিয়ে বুঝাতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বা আল্লাহর বাণী, কোরআনের বাণী বা ইসলাম সম্পর্কে বুঝাতেন। এবং ম্যাক্সিমাম জিন নাকি এমনও হতো যে কলমা পড়ে ওনার নানার কথা শুনে তারপর সেখান থেকে চলে যেত, আর খুব একটা সমস্যা করতেন এবং ওনার নানা নাকি এগুলো নিয়ে খুব মাইন্ড গেম খেলতেন, এটা নাকি কোনো একটা গুণ ছিল। তো যা হোক, কোন একদিনের ঘটনা যেটা বলেছি আমি, যে তখন তিনি 7 হয়তো বা পড়তেন সেই ইদ্রাক ভাই, তখন সেই মুহূর্তে কারেন্ট ছিল না। তো ওনারা উঠানে বসে গল্প করছিল, তো হারিকেন আলোতে গল্প করছে। কিছুক্ষণ পর সে ইদ্রাক ভাইয়ের মার এক চাচতো ভাই তিনি ওনাদেরকে অতিক্রম করে, উঠান থেকে অতিক্রম করে একটা রুমে যান, পাশেই রান্নার ঘরে একটা রুম ছিল, সেই রুমে যান একটা বই আনতে। তখন তিনি মাদ্রাসায় পড়তেন সেই মামা। রুমে যাওয়া মাত্রই তিনি চিৎকার করতে থাকেন। তো সঙ্গে সঙ্গে ইদ্রাক ভাইয়ের মা তিনি সেই রুমে যান, গিয়ে দেখছে কি হয়েছে, চিৎকার করে কেন। উনি 4-5 মিনিট দেখার পর দ্রুত উঠানে যারা ছিল ইদ্রাক ভাই সহ সবাইকে নিয়ে সেই নানার রুমে চলে যান। নানার রুমটা ছিল একটু পাশে। তো সেই নানার রুমে চলে যায় এবং নানার রুমটা একটু সেফ ছিল এই কারণে যে পুরোটা নানার রুমে পুরো মানে সব জায়গায় নাকি দেয়ালে আরবিতে লেখা ছিল এবং সচরাচর যেখানে কেউ খারাপ কিছু অ্যাটাক করতে পারতো না এবং খুব নিরাপদ একটা জায়গা ছিল। তো ইদ্রাক ভাই তো কিছুই বুঝে উঠতে পারে না যে কী হয়েছে। তো ওনার মা শুধু একটাই কথা বলছে যে সবাই তোমরা চুপ থাকো, কিছু বলার দরকার নাই, দেখি কি হয়। সঙ্গে সঙ্গে দরজা জানালা যে আটকানো ছিল সেখানে নাকি খুব বাড়ি দিচ্ছে কেউ মনে হচ্ছে লাথি মেরে দরজাটা ভেঙেই ফেলবে। এগুলো সবাই শুনে সবাই নাকি জোরে চিৎকার করতে থাকে এবং জোরে দোয়া দুরুদ পড়তে থাকে। ইদ্রাক ভাই নিজেও ভয় পেয়ে কী হচ্ছে উনি সব কান্নাকাটি শুরু করে। সবাই যখন জোরে দোয়া দুরুদ পড়া হয় আস্তে আস্তে সেই আওয়াজগুলো থেমে যায়। তারপর সেই মুহূর্তে নাকি ওনার নানাও বাড়িতে ছিল না, তিনি বাজারে গিয়েছিলেন এবং তিনিও বাজার থেকে আসতে একটু লেট করছিল এবং কেউ নাকি তখন এরকম ভয় বেরোচ্ছিল না বাসা থেকে। কিছুক্ষণ পর ওনার নানা আসে এবং নানা গলা যখন সবাই শুনতে পায় তখন রুম থেকে বের হয়, উঠানে যায় এবং নানা বলছে কী হয়েছে, তোরা রুমে এরকম সবাই এরকম দলবদ্ধ বসে আছিস কেন। তখন সেই নানাকে উদ্দেশ্য করে বলতেছে যে ওই রুমে চলো, ওই চাস্তো ভাইয়ের কথা বলতেছে, সেই ইদ্রাক ভাইয়ের মাঝে ওখানে চলো, এখানে একটা ঘটনা ঘটছে, নিয়ে আসি। তো দেখতেছে চাস্তো ভাই তিনি একবারে মুমূর্ষ অবস্থায় পড়েছে, তাকে নিয়ে আসা হয় এবং তাকে সেই নানা ঝাড়ফুঁক দিয়ে একটু ঠিক করে। তো সেই ইদ্রাক ভাইয়ের মা তিনি বলছেন যে দেখো আমি একদম চিৎকার শুনি, ওই রুমে যাই, রুমে গিয়ে যে আবছা আলো আছে হারিকেনের সে আবছা আলোতে দেখতেছি যে অন্ধকারের মধ্যে ওই চাস্তো ভাইয়ের কথা বলতেছে, ওকে লোমশ হাত দিয়ে গলায় চিপ দিয়ে ধরে রাখছে এবং সেই ইদ্রাক ভাইয়ের মাকে হেসে হেসে বলতেছে যে কাছে আসবি, আয় না। এই কথাগুলো যখন বলছে তখন ইদ্রাক ভাইয়ের মা চিৎকার দিয়ে আসে এবং উনি যখন দৌড় দিয়ে আসতে লাগবে তখন নাকি সেই লোমশ হাত দিয়ে যেটা ধরে রাখছে সে নাকি একটা কর্কশ একটা ভয়েসে সে বলতেছে দাঁড়া আমি আসতেছি। তারপর তিনি তো সেই ইদ্রাক ভাইয়ের মা তিনি তো সবাইকে নিয়ে সেই রুমে চলেই যায়। যাই হোক, এটা ঘটার পর সেই নানা বুঝতে পারে না কী হবে, তো তিনি তার মতো রিচুয়াল বা দোয়াদুর যা আছে সবাইকে ঝাড়ফুঁক দিয়ে দেয় এবং সবাইকে বলে কেউ তোমরা ভয় পেও না, সেটা কী হচ্ছে এটা দেখতে হবে, জানতে হবে। তারপর তিনি সেই রাতেই ওনার যে জিন থাকে, নিজস্ব জিন ছিল, ওদেরকে ডাক দেয় এবং ডাক দেওয়ার পর খবর নিয়ে জানা যায় যে এই জিনটা আসলে খারাপ জিনটা যে আসলে সেই ইদ্রাক ভাইয়ের যেই মামার সাথে যে সমস্যাটা করেছে সেই জিনটা এই কারণে এসেছিল যে সেই নানা নাকি কোনো একটা রোগীকে সুস্থ করে দিয়েছিলেন এবং সেই রোগীকে সুস্থ করার একটা শর্ত দিয়েছিলেন, দেখুন আপনাকে যেদিন সুস্থ হয়েছিল সেদিনই বলেছিল যে আপনাকে এরকম সন্ধ্যার মধ্যে একটা ভোগ দিতে হবে, তো ভোগ দিলে আসলে আপনার কোনো সমস্যা হবে না। তো রোগীটা সে কোনো রকম সে নাকি
কথা দিয়ে আসলে কথা রাখেনি, সে সেদিন আর ভোগ দেয়নি, সে আরও কয়েকদিন পর ভোগ দিয়েছিল। তো সেই জিন নাকি এসে এই জন্য সেই নানাজির বাড়িতে নানার বাড়িতে এসে ভয় দেখাতে আসে। তো তারপর এই ঘটনাটা ঘটে, এটা ইদরাক ভাই শেয়ার করেন। ইদরাক ভাই আরেকটা ছোট ঘটনা বলেছিলেন যে ওনার নানা বাড়ি নিয়েই, তো ওনার নানা বাড়িতে নাকি এরকম পাশাপাশি 2টা বিল্ডিং ছিল, ছোট ছোট বিল্ডিং। তো এক বিল্ডিং থেকে নাকি আরেক বিল্ডিং এরকম খাওয়া আদান প্রদান হতো, যে দেখা গেলো দুপুরে খাওয়া বা রাতের খাওয়া নাস্তা এরকম নাকি একজন বা আরেকজন নিয়ে যেত। তো ওনাদেরই এক মামতো বোন ছিল, কোনো এক সন্ধ্যায় তিনি নাকি চা নাস্তা নিয়ে এক ঘর থেকে মানে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাবে, মাঝখানে বেশ বড় একটা উঠান। সন্ধ্যার পর থাকলো, তখন পূর্ণিমা চাঁদ আকাশে ছিল। হঠাৎ মানে এদের তো চারপাশে এরকম মানে দেখা যাচ্ছে সীমানা দেওয়া, গেট লাগানোই থাকে, কখনোই এখানে এরকম ঘটনা ঘটবে সেই মামতো বোন তিনি ভাবেননি। তিনি নাকি দেখছেন যে যখন এক রুম থেকে আরেক রুমে বা এক বিল্ডিং থেকে বিল্ডিংয়ে যাবে, দেখছে একটা সাদা ঘোড়া, এটার মধ্যে কালো একটা অবয়ব বসে আছে এবং চাদর দিয়ে ঢাকা। এবং যখন চাদরটা ছড়াতে যাবে, তিনি দেখছে যে বামন আকৃতির একটা লোক বসে আছে, যার অর্ধেকটা নাকি প্রায় ছিলই না বলা যায়। এটা দেখেই নাকি সেই মামতো বোন জোরে চিৎকার দেয়, এবং চিৎকার পর তার নাকি সেন্স থাকে না। পরে সেই নানা আসে, এবং নানা আসার পর উনি তারপর সে চাস্তে বোন কীরকম মামতো বোন ওই ইদরাক ভাই সেই মামতো বোনকে যার হোক দিয়ে ঠিক করে। তো তারপর সেই নানা নাকি বলে যে ওনাদের বাড়িতে নাকি এরকম মাঝে মাঝে কোনো ঘটনা ঘটে, এবং ইদরাক ভাইও শেয়ার করেছে যে নানার বাড়িতে বেশ কিছু অদ্ভুত ঘটনা নাকি মাঝে মাঝে ঘটে, এবং কেন ঘটে কিছু কিছু ঘটনার রহস্য নাকি সেই নানা কখনোই এরকম একটা শেয়ার করে না। তো ইদরাক ভাই বলেছে সামনে ইনশাল্লাহ তিনি আরও ঘটনা নিয়ে আসবেন। তো অসংখ্য ধন্যবাদ ইদরাক ভাইকে, এবং যিনি ঘটনা প্রথমে শেয়ার করেছে, আজকে যারা প্রথমে ঘটনাগুলো শেয়ার করেছেন, এবং আমার সেই কাজিনকে যিনি ঘটনা আমাকে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এপিসোড আমার এই ঘটনাগুলো শোনার জন্য। ইনশাল্লাহ সামনের এপিসোড আমি আবারও হাজির হব বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমাকে এখন যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি তার এক বন্ধুর কাছ থেকে নেওয়া তার ঘটনা। তার বন্ধুর নাম আকরাম, সে একজন পাকিস্তানি, সে যখন লাহোরে থাকতো তখনকার ঘটনা। তো সেভাবে যেভাবে তিনি বলেছেন সেভাবে তিনি শুনেছেন সেভাবেই বলেছেন। তখন সালটা ছিল 2001 সাল। এই ঘটনাটা ছিল লাহোরের কোন একটা রেল স্টেশনের। একদিন ছুটির দিনে লাহোর স্টেশনে দাঁড়িয়েছিলেন তিনি। ঘড়িতে তখন সন্ধ্যা 8:30 মতো। লাহোরে যদিও প্রবল ঠান্ডা পড়ে, সে সময় তেমন শীত পড়েনি, তবুও আবহাওয়া ছিল শীতের মতো। এমন সময় চোখ ধাঁধানো আলো আর প্রচন্ড হুইসেল দিয়ে না প্ল্যাটফর্মে প্রবেশ করে একটা ট্রেন। বেশ বড় সবুজ রঙের ট্রেনটা থামে স্টেশনে। তিনি ট্রেনে উঠে যায়। কিছুক্ষণ পর ট্রেন চলতে আরম্ভ করে। তিনি সিটে গিয়ে বসে এবং গন্তব্য তার কোট লাখপাত রেলওয়ে স্টেশন। সিটে বসে তিনি ভাবছে যে এতদিন শহরের শিল্প স্থাপত্যের কথা শুধু শুনেই এসেছিলেন, দেখার স্বাদ ছিল মনে, তবুও দেখার সৌভাগ্য হয়নি। আজ সেই স্বাদ পূরণ হতে চলেছে। বেশ উৎফুল্ল ছিল। পকেট থেকে ঠিকানাটা বের করে তিনি আবার দেখেন। ঠিকানাটা তার বন্ধু জয়নালের। তার বাড়ি গার্ডেন টাউন। আসিফ এবং হাসিম এর বাড়িও সেখানে। ইউনিভার্সিটির এডুকেশন লাহোর স্টুডেন্ট তারা সবাই প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছে। পড়াশোনার কারণে এখানে এলেও এর মধ্যে অনেকে বন্ধু বান্ধব জুটেছে। তার নিজের উপলব্ধি দিয়ে বলতে পারেন তিনি দেখতে সুদর্শন হলেও বন্ধু বান্ধবী জুটতে সময় লাগে না। তার মধ্যে এই সালে স্টুডেন্টদের ফিতে ছাড় দেওয়া হয়। শুধু স্টুডেন্টস নয়, এই ছাড়ের আওতায় বাইরের দেশের স্টুডেন্টসরাও রয়েছে। মনে যখন উৎসাহের কমতি নেই, তখনও হাতে প্রচুর অর্থ আর বন্ধু সান্নিধ্য মিলেছে। বিভিন্ন স্থান ভ্রমণের ইচ্ছে পূরণের আর কোনো বাধা কোথায়। তাই লাহোরের বিভিন্ন গন্তব্যে ঘোরার প্ল্যান করেছে। এর মধ্যে ডাটানগর, মেসি গেট, করিম পার্ক ঘোরা শেষ। পরবর্তী গন্তব্য গার্ডেন টাউন, যেটা হচ্ছে তার স্বপ্নের নগরী। রাতের অন্ধকার এবং প্রচন্ড ঠান্ডা সেদিন। প্রবল বেগে ট্রেন ছুটছিল। কোনো কিছু না ভেবে তিনি উঠে পড়েন। জানালার পাশে একটি খালি সিটে বসে পড়েন এবং সিটের উল্টো দিকে বসেছিল একজন ভদ্রলোক, স্যুট কোট হ্যাট পরা। লোকটাকে দেখে পাঞ্জাব মনে হচ্ছিল। যার তার সাথে কথা বলা তার স্বভাব নয়, তাই কথা না বলেই তিনি চলছিল। ট্রেনে উঠে মোটামুটি সবকিছুই দেখে নিয়েছে। সেই ট্রেন শুধুমাত্র তারা দুজন ছিল। তো গোয়েন্দা কাহিনী পড়তে গিয়ে গোয়েন্দা না হলেও বেশ একটা গোয়েন্দা সুলভ মনোভাব ছিল তখন। এখন কারোর দিকে তাকালেই খুঁটিয়ে দেখে তার ব্যাপারে জরিপ করতে থাকে, যেন শার্লক হোমসের মতো। যাই হোক, ট্রেন ছুটছে। রেল লাইনের দুধারে ফার্ন গাছের ঝোপ, ছোট ছোট হলুদ আর তুতে রঙের ফুল গাছ ছাড়িয়ে দুপাশের সারি সারি পাইন
স্প্রুস ফার গাছের ভেতর দিয়ে যাচ্ছে। যদিও বাইরের অন্ধকারে কিছুই দৃশ্যমান ছিল না, তবুও কখনো অল্প আলো কোথা থেকে এসে পড়ায় কালো আধারের আবছায়াতে তাদের অস্তিত্বকে অনুভব করতে করতে চলছিল। কতটা সময় ভেবে অতিক্রান্ত হয়ে গেছে তার খেয়াল নেই। গভীর কোনো চিন্তায় গিয়ে ডুবে গিয়ে বাইরের জগৎ সম্পর্কে পুরোপুরি আনমনা হয়ে গিয়েছিল। হঠাৎ হুঁশ ফিরল ভারী গলার আওয়াজে। কোথায় যাচ্ছ? প্রশ্ন শুনে তাকাতেই দেখি সামনের সিটে বসে থাকা ভদ্রলোকটি একেবারে আমার মুখোমুখি এসে বসেছে। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। ও হ্যাঁ, গার্ডেন টাউনে যাচ্ছি। আমার উত্তর শুনে তার মুখের ফর্সা পাতলা কুচকানো চামড়াগুলোকে আরো খানিকটা কুচকে কপালে অনেকগুলো ভাঁজ ফেলে ওই লোকটা বলেন, গার্ডেন টাউনে? কিন্তু কেন? তো এই লোকটা বলতে থাকে যে আমার বন্ধুদের সাথে দেখা করতে যাব। পাঞ্জাবি বলাতে তিনি তার দিকে তাকিয়ে হাসে আর কি। তো তিনি লজ্জা পেয়ে যায়। আমি শিয়ালকোট থেকে, তাই খুব ভালো পাঞ্জাব এখনো বলতে পারে না, সেটা তিনি বলেন, তবে বুঝতে পারি। তিনি ব্যাপারটা উবো করে হে হে শব্দে হেসে ওঠে। ঠিক আছে বলার পরে তিনি বেশ হাসি খুশি অবস্থায় সেখান থেকে বের হয়ে যায়। তিনি বোঝেন লোকটা পাঞ্জাবের। এখানে গোয়েন্দার চোখ ধোকা খেলেও ভালো করে বুঝেছেন তিনি। তবে লোকটা বেশ ভারী মিশুক। লক্ষ্য করে লোকটার পরনের পোশাকগুলো অনেকটা পুরনো ফ্যাশনের। লোকটা এত মিশুকে হলেও তার মুখের প্রতিটি ভাঁজে অব্যক্ত যন্ত্রণা যেন লুকানো ছিল। সেটুকু তিনি দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। তারপর অনেকক্ষণ ধরেই কথা বলে চলে লোকটা। পাঞ্জাবের অনেক কথা জানতে পারে তার কাছ থেকে, এবং শোনেন যে পাঞ্জাবে জেলবন্দিরা যদি কেউ পালাতে পারে তবে তাদের ধরে আবারও জেলে পুরে দেওয়া হয়, কিংবা তাদের শাস্তি দেওয়ার কোনো চেষ্টাই জেল কর্তৃপক্ষ করে না। আমাদের দেশের আইন অনুযায়ী অপরাধীরাও নিজেকে বাঁচাবার পছন্দ করে। কথায় কথায় তিনি তাকে জিজ্ঞেস করে, তুমি কি মিউজিক পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করি। পাঞ্জাব মিউজিক কম্পোজার বলতেই চোখের সামনে বাচ আর নুসরাত ফাতে আলী খানের নাম শুনে আসে। খুশির অভিব্যক্তি ফুটে ওঠে তার চোখে মুখে। বলে যে তারা আমার পছন্দ। তো তিনি শুনে মৃদু হাসি হাসে। তো আকরাম সাহেব তিনি বলছিল যে শুনলাম লাহোর থেকে বাড়ি ফিরছেন তিনি বলছিলেন। তো বলতে লাগেন যে তুমি ভাবতে পারবে না ইয়াং ম্যান, বিগত 40 বছর ধরে আমি আমার স্ত্রী ও মেয়েকে দেখি না। তো উনি বলে, হ্যাঁ আল্লাহ জানেন তারা কেমন আছে। তো তিনি আবারও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি সেনাবাহিনীতে ছিলাম। তারপর তার কথাগুলো শুনে কেমন রহস্যজনক মনে হতে লাগে আকরাম সাহেবের। শিহরিত হয়ে ওঠে সমস্ত শরীর। তিনি ভাবছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। তাহলে তখন তার বয়স যদি 20-21 বছর হয়ে থাকে তাহলে তো তার এখন বৃদ্ধ হয়ে যাবার কথা। কিন্তু দেখে তো সেরকম মনে হচ্ছে না মোটেও, বড় জোর 40 থেকে 50-এর কোঠায় বয়স বলেই মনে হচ্ছে। এসব চিন্তা করে সামনে তাকাতেই তিনি দেখেন কেউ নেই। আকরাম সাহেব চমকে উঠে। এই মাত্র তো এই লোক কথা বলছিল, কোথায় গেলেন তিনি? তবে কি ভয়ে সারা শরীরে শিহরিত হয়ে উঠল? ভয়ে তত্তর করে কাঁপছিল তার সারা শরীর। মুখ দিয়ে আওয়াজ বের হওয়ার শক্তিটুকু নেই যে চিৎকার করবেন তিনি। বুকের ভেতর তখন ঢিপ ঢিপ করছে। প্রচন্ড শীত যেন থাবা দিয়ে বসছে তার হাত পা। প্রচন্ড ঝাঁকুনিতে উঠে দুলে উঠে ট্রেন। সমস্ত কামরা জুড়ে নিকষ কালো অন্ধকারে ছেয়ে যায়। সমস্ত কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার মতো প্রচন্ড আওয়াজ হয়। চারপাশে প্রবল আত্মচিৎকার শুনতে পান তিনি। সবকিছু যেন নিমেষেই দুমড়ে মুচড়ে তালগোল পাকাতে থাকে। মাথায় অসহ্য যন্ত্রণা অনুভব করতে থাকে। তারপর আর কিছুই মনে নেই। তিনি জ্ঞান ফিরতে দেখেন জেনারেল হাসপাতালে লাহোরের বেডে শুয়ে আছেন তিনি। তার বন্ধুরা খবর পেয়ে ততক্ষণে তাকে দেখতে এসছে। রেস্কিউ করে আনা হয়েছে তাকে। তিনি ছাড়াও আর কয়েকজন সেই স্টেশনে কোনো ঘোষণা না শুনেই ট্রেনে উঠে পড়েছিল। সবাইকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসা হয়। পরের দিন লাহোরের সংবাদপত্রগুলিতে শোনা হয়েছে মৃত্যু মুখ থেকে ফিরল 7 যাত্রী ভুতুরে ট্রেন যাত্রায়। পরবর্তী গবেষণা চালিয়ে আজও এই রহস্যের কিনারা মিলনি। শোনা যায় 60-এর দশকে বড় দুর্ঘটনার কবলে পড়েছিল এই ট্রেন। ড্রাইভার সহ যাত্রীরা কেউই আর বেঁচে নেই। সেই থেকে সপ্তাহে একটি নির্দিষ্ট ট্রেন কোট লাখপাত অভিমুখে রওনা দেয়। ভীষণ আতঙ্কে ছড়ায় মানুষের মনে। পরবর্তীতে রেলপথ খুলে ফেলেও আটকানো যায় এই ভুতুরে ট্রেনটিকে। তারপরও প্রতিটি স্টেশনে নির্দিষ্ট সময় যাত্রীদের জন্য থেমে থেমে ট্রেনটি একইভাবে দানবীয় বেগে চলতে থাকে। কোনোভাবেই ট্রেনটির চলাচল বন্ধ করতে না পারার কারণে সমস্ত যাত্রীদের সতর্ক করে দেওয়া হয় যেন লাহোরের কোটপাত লেখা সবুজ রঙের কোনো ট্রেনে যাতে না ওঠে। লাহোর 1960 1960 সাল।
এটা ছিল একটা ঘটনা, এবং এই ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন মোর্শেদ ওয়াহিদ। তিনি আবুধাবি থেকে আছেন। উনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন আমাদেরকে তার এই ঘটনার জন্য। ধন্যবাদ মোর্শেদ ভাই আপনার ঘটনার জন্য, এবং আশা করছি তিনি তার কোনো বন্ধু আকরাম সাহেবের ঘটনা শেয়ার করেছেন। তো এটা ছিল একটা ঘটনা। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, আপনারা জানাবেন। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি, ওনার ঘটনার আগে আমরা প্রচার করেছি। উনি পূর্বে কাতারে ছিলেন, এখন বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার নাম আলাউদ্দিন। ওনার দেশের বাড়ি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের জিনিতকরা গ্রামে। ওনার বেশ কিছু ঘটনা তো ইতিমধ্যে আমরা বলেছি, মাজরা রিলেটেড ঘটনা। উনি ছোট ছোট 3টি ঘটনা শেয়ার করেছেন। 3টি ঘটনাই এটা দেশের বাইরের ঘটনা। প্রথমে কাতারের ঘটনা দিয়ে শুরু করি। তো কাতারে যেই মাজরায় উনি কাজ করতেন, সেই মাজরার মসজিদে উনি রেগুলার নামাজ আদায় করতেন। তো একদিন এশার নামাজ পড়ার জন্য অজু করতে কোম্পানির ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। ওনার সাথে কাজ করা এক লোকের সাথে ওনার সাক্ষাৎ হয়, তার নাম হচ্ছে আশরাফ। তো সে তো আলাউদ্দিন ভাইকে দেখে সালাম দেয়। তখন আলাউদ্দিন ভাই ওই আশরাফ ভাইকে বলছেন যে চলো ভাই এশার নামাজ পড়ে আসি। সে বিভিন্ন টালবাহানা দিয়ে নামাজ পড়বে না এটা বলে, এটা সেটা বলে সে না করে দেয়। সে ওখান থেকে সরে গিয়ে পাশে বসে, মানে পাশে একটা জায়গায় বসে সিগারেট টানছিল। আলাউদ্দিন ভাই তার সাথে বেশি একটা কথা না বাড়িয়ে অজু করার জন্য অজু যেখানে করে সেখানে চলে গিয়েছেন। তো ওনার ওই সময় চোখ যায় মসজিদের থেকে একটু দূরে একটা খালি জায়গায়। উনি দেখতে পান, মনে হলো যে একটা আগুনের গোলা মাটি ভেদ করে একদিক থেকে উঠে 5 থেকে 6 ফুট দূরে গিয়ে পড়েছে। উনি তো স্তম্ভিত হয়ে যান যে আরে এটা কি। তো উনি পাশে থাকা ওই আশরাফ ভাই, যিনি একটু দূরে সিগারেট টানছিলেন, তাকে বলেন যে ও ভাই এটা কি দেখলাম, দেখেন তো, একটু আসেন তো এদিকে। তখন আশরাফ ভাই উঠে আসেন, বলেন যে কী হয়েছে। আলাউদ্দিন ভাই বলেন যে ঘটনাটা কি, উনি কী দেখেছেন। তো যখন ইশারা দিয়ে ওই জায়গাটাতে দেখাচ্ছেন উনি, তখন আবার দুইজনই একসাথে দেখছেন যে জায়গায় আগুনের গোলাটি পড়েছিল ওই জায়গা থেকে উঠে আবার আগের জায়গায় পড়ে মাটি ভেদ করে চলে গেল। এটা দেখে আশরাফ ভাই দূরে ওনার রুমে চলে যান। এরপর উনিও নামাজ পড়তে চলে যান, আলাউদ্দিন ভাই নামাজ পড়তে চলে যান মসজিদে। তো এই রকম ঘটনা একদিন আলাউদ্দিন ভাই সহ অনেকজন দেখেছিলেন। ওনাদের যেই কন্টেইনার আসে, সেই কন্টেইনার থেকে মালামাল নামাতে হয়। তো মালামাল ওনারা নামাচ্ছিলেন, রাত 9টা কি 9:30 এরকম বাজে। তো ওই সময় ওনারা কাজ বন্ধ করে একটু রেস্টে ছিলেন। হঠাৎ করে একজন চিৎকার দিয়ে উঠল। তো তার এরকম চিৎকারের কারণ জানতে চাইলে তিনি বলেন যে উনি যখন রেস্ট করছিলেন তখন আকাশের দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখতে পান বড় বড় কয়েকটা আগুনের গোলা পূর্ব পাশ থেকে এসে পশ্চিম দিকে গিয়ে গায়েব হয়ে গেল। আবার পশ্চিম দিক থেকে আরও কয়েকটা আগুনের গোলা এসে পূর্ব দিকে গিয়ে পড়ল। এগুলো এত বড় যে মনে হয় যে 10 জন মানুষকে একসাথে ওই আগুনের গোলার ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে। এত বড় একটা বল আকৃতির এই আগুনের গোলা। তো ওই সময়ে আরও কয়েকজন কিন্তু এটা দেখেছিলেন। তখন অনেকেই ভয় পেয়েছিলেন। আর যেই লোকটা প্রথমে দেখেছিল উনি ভয়ে ওই দিন আর কোনো কাজই করেন নাই রাতের বেলা। তো এই তো গেল একটা ঘটনা। এবার আসি দ্বিতীয় ঘটনাতে। তো এই ঘটনাটি ওনার সাথেই ঘটেছিল, এটাও কাতারেই। রাত তখন 12টার মতো বাজে আর কি। তো উনি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুমে যাওয়ার জন্য আসলে বের হয়েছেন। ওয়াশরুমে যেতে যেতে ওয়াশরুমের কাছে গিয়ে মনে হলো যে না থাক, আমি আমার রুমের পেছনে যাই। উনি জল বিয়োগ করবেন আর কি। তো পুরো এলাকাটা একদম ঠান্ডা, একটা মানুষও বাইরে নাই, সবাই ঘুমিয়ে পড়েছেন, এমন একটা অবস্থা। কিছুটা ভয় মনে মনে কাজ করছিল আর কি। তো উনি রুমের পেছনে গিয়ে জল বিয়োগ করতে বসেছেন। ওই সময় না চোখ পড়ে 50 থেকে 60 ফুট দূরে একটি গাছের দিকে। ওইখানে যে গাছগুলো আছে, একটা গাছের ওইখানে নাম হচ্ছে মান্দার গাছ, হয়তো বা লোকাল ওইখানে মান্দার গাছ বলে ডেকে থাকে। এটা আসলে কী গাছ আমি বলতে পারছি না, ওইখানে এই নামটা। তো উনি দেখতে পান ওই মান্দার গাছ ধরে এক লোক উঠে যাচ্ছিল। সে আবার
এই আলাউদ্দিন ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আলাউদ্দিন ভাই চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পান যে তার উচ্চতা এই আলাউদ্দিন ভাইয়ের থেকেও 2 ডাবল হবে, মানে দ্বিগুণ উচ্চতার। প্রায় 11 ফুট উচ্চতার একটা লোক গাছ বেয়ে উঠছে। ওঠার সময় কি মনে করে বুঝতে পেরেছে এখানে একজন লোক বসা আছে, তার দিকে তাকিয়ে আছে, অর্থাৎ আলাউদ্দিন ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার পরনে মনে হলো একটা কালো টাইপের জামা, এমনটাই মনে হচ্ছিল। আর তার শরীর দিয়ে কোনো একটা আলো বের হচ্ছিল। তো সে কিন্তু এক দৃষ্টিতে আলাউদ্দিন ভাইকে দেখছে, কিন্তু কাছে আসছে না। তবে ওই লোকটা দেখতে নাকি অনেকটাই ভয়ঙ্কর ছিল। দ্রুত আলাউদ্দিন ভাই তখন কাজ শেষ করে রুমে গিয়ে বসে পড়েন। তবে তাড়াহুড়ো করে যাওয়ার সময় উনি পায়ে ব্যথা পেয়েছিলেন। তবে আল্লাহর রহমতে এটা নিয়ে আর কোনো সমস্যা ওনার হয়নি। এবার আসি ওনার পাঠানোর শেষ ঘটনায়। একদিন উনি মাগরিবের নামাজ পড়ে রুমে এসে বিশ্রাম নিচ্ছিলেন। তো ওনাদের মসজিদে একজন সবসময় আজান দেয়, যার নাম হচ্ছে শাহ আলম। তিনি এই আলাউদ্দিন ভাইয়ের রুমে এসে বলছেন যে আমার তো শরীর ভালো লাগছে না, আমি মসজিদে নাও যেতে পারি, তুমি একটু এশার আজানটা দিয়ে দিও। তখন আলাউদ্দিন ভাই বললেন আচ্ছা ঠিক আছে, আমি আজানটা দিয়ে দিব। উনি এশার আজানের প্রায় 15 মিনিট আগে রুম থেকে বাইরে বের হয়েছেন আজান দেওয়ার উদ্দেশ্যে। তো ওনাদের মসজিদের উত্তর পাশে অজু করার ব্যবস্থা ছিল, তো উনি অজু করার জন্য অজুখানায় বসেছেন। তো ঠিকঠাক মতো অজু করেছেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু বিপত্তি বাধে হচ্ছে তখন যখন অজু করে পশ্চিম দিকে ফিরে কালেমা শাহাদত পড়ার জন্য উনি আঙ্গুল উপরে তুলতে যাবেন। আমরা অজু করার পর ডান হাতের তর্জনী আঙ্গুল যেটা, এটা উঁচু করে কিন্তু কালেমা শাহাদত পড়ি। তো উনি যখন এটা পড়তে যাবেন, উপরের দিকে যখন তাকিয়েছেন, তখন উনি দেখেন সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা দক্ষিণ দিক থেকে ওনার সামনে দিয়ে উড়ে উত্তর দিকে গিয়ে গায়েব হয়ে গেল। এটা কিন্তু আসলে যে ওই আলোর যেই গোলা এরকম না। এটা দেখার সাথে সাথে ওনার শির দ্বারা বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। ওই সময় হঠাৎ করে মনে হলো যে চারদিকে কেমন যেন একটা আলোকিত হয়ে গেছে। ওই সাদা কাপড় এইটা লাইটের মতো কাজ করছিল। সেটা যখন উড়ে যাচ্ছে, উড়ে যাওয়ার সময় কিন্তু একটা ঢেউয়ের মতো একটা জিনিস সৃষ্টি হয় যখন কাপড় যখন উড়তে থাকে, ওই রকম হচ্ছে। কিন্তু মনে হচ্ছে ওটা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। এটা সাধারণ কোনো সাদা কাপড় নয়, কিন্তু ওটার ভিতরে কোনো মানুষ বা অন্য কোনো কিছু নাই, জাস্ট একটা কাপড়ের মধ্যে মনে হচ্ছে। কিছুটা জায়গা আলোকিত হয়ে গেছে, এমনকি ওই আলো ওনার শরীরে এসেও পড়েছে। তখন আলাউদ্দিন ভাই কিছু একটা আন্দাজ করতে পেরে দ্রুত মসজিদে প্রবেশ করতে যাবেন। ওই সময় আবার দেখতে পান সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা মসজিদ থেকে বাইরে বের হয়ে উত্তর দিকে গিয়ে গায়েব হয়ে গেল। মসজিদে কিন্তু তখন কারো থাকার কথা না। তখন উনি মারাত্মক ভয় পেয়ে যান। উনি আর 1 সেকেন্ডও দেরি না করে দ্রুত মসজিদের ভিতরে প্রবেশ করেন আর আজান দিয়ে দোয়া দরুদ পড়তে শুরু করেন। দোয়া দরুদ পড়ে নিজেকে একটু হালকা মনে করেন। তো এশার নামাজ পড়ে উনি একটু কোরআন তেলাওয়াত করতে বসেছেন। তো অনেকক্ষণ ধরে উনি কোরআন তেলাওয়াত করছিলেন। রাত বেজে গেছে প্রায় 9টা। একটু আগে ওনার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, উনি অনেকটাই ভুলে গিয়েছেন, এমন একটা অবস্থা। তো উনি মসজিদ থেকে বাইরে বের হয়েছেন। ওই মসজিদের দক্ষিণ পাশে একটি খেজুর গাছ ছিল। তো উনি যখন ওই খেজুর গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন, তখন উনি দেখতে পান সাদা কাপড়ে মোড়ানো একজন খাটো টাইপের লোক খেজুর গাছের উপর থেকে উড়ে উড়ে নিচে আসছে, আর ওনার সামনে দিয়ে পশ্চিম দিকে গিয়ে উধাও হয়ে গেল। এইটা দেখে উনি বেশ ভয় পেয়ে যান। উনি দ্রুত ওনার রুমে চলে যান। তো কাতারে এই যেই 3টা ঘটনা যেটা উনি মোটামুটি দেখেছিলেন, তো এই ঘটনাগুলো সাধারণত বিদেশের ক্ষেত্রে, বিশেষ করে সৌদি আরবে এই ধরনের ঘটনা নির্জন জায়গাগুলোতে ঘটে। আসলে সৌদি আরব আয়তনে বিশাল একটা দেশ, সেই অনুযায়ী তাদের লোক সংখ্যা কম। শত শত কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, এমন বিস্তীর্ণ এলাকা কিন্তু সেখানে রয়েছে। যার কারণে এই ফাঁকা জায়গাগুলোতে জিনেদের চলাফেরা, বসবাস, এই জিনিসগুলো থাকবে, এটাই স্বাভাবিক। তবে আলাউদ্দিন ভাই যেই
বিষয়গুলোর কথা উল্লেখ করেছেন ওনার এই ছোট ছোট 3টা ঘটনায়, বোঝা যাচ্ছে এরা সবাই ভালো জিন ছিল, যার কারণে তেমন কোনো ক্ষতির সম্মুখীন ওনাদেরকে হতে হয়নি। তো যাই হোক, উনি এটাও জানিয়েছেন যে কাতারে আরও একটি ভয়ঙ্কর মহল রয়েছে, ওখানে নাকি কেউ থাকে না, বেশ রহস্যময় একটি মহল। তো এই মানবশূন্য মহলটিকে নিয়েও অনেক কথা প্রচলিত আছে, উনি সেটা নিয়েও ঘটনা সংগ্রহ করার চেষ্টা করেছেন, সেটা ওনার সংগ্রহেও চলে এসেছে, সেটা উনি আমাদেরকে পরবর্তীতে লিখে পাঠাবেন বলে জানিয়েছেন। আমরা অপেক্ষায় থাকবো আলাউদ্দিন ভাই আপনার ঘটনার জন্য। আমি পেশায় একজন প্রত্নতান্ত্রিক লিপি গবেষক। সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের হয়ে ইতিহাস আর পুরনো শিলালিপির দলিল সংগ্রহ করাই আমার কাজ। এই কাজের সূত্রে আজ থেকে মাসখানেক আগে আমি বড়কোনার আমতলির কাছে একটা নিঝুম বনের ভেতর থাকা 18 শতকের এক পরিত্যক্ত জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। লোকালয়ের প্রবীর মানুষেরা বলতো ওই রাজবাড়ির শেষ জমিদার নাকি অত্যন্ত উগ্র সাধক ছিলেন। বাড়িটার নিচে গোপন পাতাল ঘরে একটা রক্তক্ষয়ী সাধনার জন্য তিনি নাকি একটা বিশেষ পঞ্চমুণ্ডী আসন তৈরি করেছিলেন, যেখানে নরবলি দিয়ে তিনি সিদ্ধি লাভ করতে চেয়েছিলেন। তবে একদিন রাতেই সেই পাতাল ঘরে অদ্ভুত কিছু ঘটনার তারপর থেকে আর কোনোদিন জমিদার কিংবা তার সহযোগীদের জ্যান্ত অবস্থায় দেখা যায়নি। যেদিন আমি বিকেলে সেখানে পৌঁছালাম, আমি দেখলাম পুরো রাজবাড়িটা তখন লতা পাতা আর বট গাছের শিকড়ে জং ধরে এক থমথমে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আমার আসল উদ্দেশ্য ছিল পাতাল ঘরের দেয়ালের প্রাচীন লিপির ছবি তোলা। আমি হাতে শক্তিশালী ব্যাটারি চালিত সার্চ লাইট আর ক্যামেরার ব্যাগ নিয়ে রাজবাড়ির মাঝখানের ভাঙ্গা সিঁড়ি বেয়ে নিচে ভূগর্ভস্থ সেই পাতাল ঘরে নেমে গেলাম। নিচে নামতেই একটা স্যাঁতস্যাঁতে কালচে মাটি আর পুরনো কাঁচা রক্তের পচা গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিল। পাতাল ঘরের একবারে শেষ মাথায় আলো ফেলতে দেখলাম সেই বিখ্যাত পঞ্চমুণ্ডী আসন। মেঝের ঠিক মাঝখানটায় 5টা মানুষের খুলি বৃত্তকারে বসানো আছে, আর তার মাঝখানে একটা কালচে পাথরের উঁচু বেদিতে রাখা জং ধরা লোহা দিয়ে বাঁধানো একটা বিশাল ত্রিশূল। তখন আমি ছবি তোলার জন্য ক্যামেরা উঁচিয়ে যেমন ট্রাইপডটা সেট করতে শুরু করেছি, ঠিক তখনই আমার মাথার পেছনের ভারী লোহার গেটটা বিকট একটা ঠাস শব্দে আপনা আপনি বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে পাতাল ঘরের চারপাশের তাপমাত্রা বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল। ঝিঝি পোকা বা বাইরের ঝড়ের শব্দ সব যেন 1 সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে গেল। রাত তখন আনুমানিক 11:30 বাজছে। হঠাৎ করেই সেই পঞ্চমুণ্ডী আসনের মাটির নিচ থেকে একটা হাড়গোড় ভাঙার মর্মর শব্দ হওয়া শুরু হলো। আমি সার্চ লাইটের আলোটা আসন ফেলতেই আমার হৃদয়ের স্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হলো। আসনের সেই 5টা মানুষের শুকনো খুলি থেকে লাল রঙের থিকথকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করেছে, আর মেঝের সেই পচা কালো কাদা ফুঁড়ে ধীরে ধীরে উঠে আসছে একটা ছাই মাখানো কঙ্কালসার বিশাল অবয়ব। ওটার শরীরের অর্ধেকটা মানুষের হলেও বুক আর দুটো হাত ছিল মানুষের চামড়াহীন, কেবল রক আর হাড়ের জটলা। ওটার মুখের জায়গায় কোনো চোখ বা নাক নেই, কেবল দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত আর একজোড়া অতিকায় মেটালের মতো ধারালো দাঁত। আমি ভয়ে এক পা
পিছিয়ে আসলাম। ঠিক তখনই আমার পা যেন কোনো অদৃশ্য আঠায় মেঝের সাথেই আটকে গেল। তখন সেই কঙ্কালসার বিশ্রীর রূপটা চার পায়ে ভর দিয়ে জন্তুর মতো গতিতে আমার দিকে তীরে এলো। ওটার হাতের ধারালো নখগুলো সরাসরি এসে গেঁথে গেল আমার বুকের পকেটের সুতির শার্ট ফুঁড়ে ভিতরের চামড়ায়। ওটার গা থেকে শতাব্দী পুরনো চিতার ভস্য আর পচা পশুর চর্বির গন্ধ আসছিল। ওটার সেই চোখহীন ফাঁপা মুখের ভেতর থেকে একটা ধাতব কর্কশ আর কান ফাটানো ফিসফিসানি আওয়াজ ভেসে এলো। সে বলছিল, পঞ্চমুণ্ডী আসনের ষষ্ঠ বলিটা 200 বছর ধরে বাকি ছিল রে। আজ তোর তাজা মেদ আর রক্ত দিয়ে এই সাধনা পূর্ণ হইব। এই কথাটা শেষ হতেই ওটার হাড় সর্বস্ব হাত দুটো দিয়ে আমাকে টেনে এনে সেই পঞ্চমুণ্ডির আসনের ঠিক মাঝখানটায় চেপে ধরল। আর পাশের জং ধরা সেই মেটালের ভারী ত্রিশূলটা শূন্যে উঁচিয়ে ধরল আমার বুকের ওপর সজোরে বিধিয়ে দেওয়ার জন্য। আমি বুঝতে পারলাম আর 1 সেকেন্ড দেরি হলে ওই ফুট 3 ধাতব ত্রিশূল আমার বুক ফেরে ভেতরে ঢুকে আমাকে চিরতরে শেষ করে দেবে। তাই আমি আমার শেষ শক্তি একত্র করে পকেটের হেভি ডিউটি ডিজিটাল ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা অন করে সরাসরি ওটার চোখহীন ফাঁপা গর্ত দুটোর সামনে ধরলাম এবং সজোরে ক্যামেরার শাটার প্রেস করতে লাগলাম। ক্যামেরার শাটারটা প্রেস করতে করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাদা আলোর ফ্ল্যাশের ধাক্কায় ওটা একটা নারকীয় পৈশাচিক চিৎকার দিয়ে উল্টে পিছনের পাথরের দেয়ালের উপর আছড়ে পড়ল। ওটার ছাই মাখানো শরীর থেকে কালো ধোঁয়া বের হওয়া শুরু করলো। মেঝের সেই জাদুকরী অলৌকিক বাঁধন আলগা হতেই আমি অন্ধের মতো দৌড়ে গিয়ে পাতাল ঘরের লোহার গেটে সজোরে ধাক্কা দিলাম। অলৌকিকভাবে সেই গেটটাও এক ধাক্কায় খুলে গেল আর আমি সিঁড়ি ভেঙে উপরে উঠে সোজা বনের দিকে ছুটতে লাগলাম। আমি তখনও পেছন থেকে শুনছিলাম পুরো রাজবাড়ির কাঁপিয়ে তোলার সেই কুৎসিত জিপটার গর্জন। যখন ভোরবেলায় বন বিভাগের টহল দল আমাকে রাজবাড়ির সীমানার বাইরে অজ্ঞান এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, তখন তারা আমাকে নিকটতম হাসপাতালে নিয়ে যায় এবং আমার প্রায় 2 দিন পরে জ্ঞান ফিরল। আমি দেখলাম তখন আমার বুকে তখনও 5টা কঙ্কাল সার আঙ্গুলের গভীর পোড়া ক্ষত দাগ হয়ে বসে গিয়েছিল। পরদিন প্রত্নতত্ত্ব বিভাগের লোকজনের সাথে যখন পুলিশ সেই পাতাল ঘরে তদন্ত করতে যায়, তারা সেখানে সেই পঞ্চমুণ্ডী আসনের মাঝখানে আমার ক্যামেরার ভাঙা গ্লাস ছাড়া আর কিছুই দেখতে পায়নি। কিন্তু চমকে ওঠার মতো বিষয় ছিল সেই লোহা দিয়ে বাঁধানো ত্রিশূলটা, সেটার ধারে তাজা কালচে লাল রক্তের ছাপ লেগেছিল, যেন তা কোনো নতুন শিকারের অপেক্ষায় এখনো প্রস্তুত হয়ে আছে। আজও যখন কোনো পুরনো রাজবাড়ির ইটের গন্ধ পাই কিংবা কোনো বন্ধ পাতাল ঘরের অন্ধকারের দিকে তাকাই, আমার বুকের সেই পোড়া ক্ষতের জায়গাটা তীব্র যন্ত্রণায় শিউরে ওঠে। মনে হয় এই বুঝি পঞ্চমুণ্ডী আসনের সেই কুচকুচে কালো হাত দুটি আবারও অন্ধকার চিরে আমার বুকের হিসেব নিতে ধেয়ে আসছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।